আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ। স্কলারশিপ স্কুল বিডির পক্ষ থেকে আমি নাজমুল হাসান তপু সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি হায়ার স্টাডিজ এপিসোডে। আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডিজ এবং স্কলারশিপ নিয়ে এবং এই সম্পর্কিত কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বাংলাদেশি স্কলার যিনি অস্ট্রেলিয়াতে বর্তমানে স্কলারশিপ নিয়ে পিএইচডি অধ্যয়ন করছেন। তো আমরা যারা লাইভটি দেখছি আমরা একটু চেষ্টা করি আমরা এই লাইভটা নিজেদের টাইম লাইনে শেয়ার করতে যেন সকলের কাছে এই তথ্যগুলো পৌঁছে যায়। আর আমিও একটু এই ফাঁকে আমাদের যে স্কলারশিপ স্কুল বিডি ফেসবুক গ্রুপটা আছে সেখানে আমাদের লাইভটা শেয়ার করে নিচ্ছি। আপনারা এই ফাঁকে আমাদের এই লাইভটুকু আপনাদের টাইম লাইনে শেয়ার করে নিন। তো আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের সাথে আমাদের গেস্ট স্পিকার অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে পিএইচডি স্কলারশিপ প্রাপ্ত এবং বর্তমানে অধ্যয়নরত মোহাম্মদ রাজীব মোশাররফ ভাইয়া। কেমন আছো রাজীব? এই তো ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তো তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই প্রোগ্রামে জয়েন করার জন্য। আশা করছি আমাদের যারা দর্শকবৃন্দ আছেন তারা তোমার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য আজকে জানতে পারবে অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে। তো আমি প্রথমে একটু তোমাকে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে যে তোমার একাডেমিক অ্যাফিলিয়েশন, তোমার ব্যাকগ্রাউন্ড এবং বর্তমানে তুমি কি নিয়ে রিসার্চ করছো একটু সংক্ষেপে যদি দর্শকদের তুলে ধরতে। আচ্ছা, আসলে সেভাবে বলার মতো তো এখনো কিছু হয় নাই, বাট আই উইল ট্রাই। সো ফার্স্ট অফ অল, সবাইকে শুভ সকাল যারা অ্যাটেন্ড করছেন বাংলাদেশ থেকে, আর যারা দেশের বাইরে থেকে লাইক ইউএসএ আর কানাডা তাদেরকে শুভ সন্ধ্যা। আর অস্ট্রেলিয়া থেকে যারা অ্যাটেন্ড করতেছেন তাদেরকে শুভ অপরাহ্ন। আচ্ছা, আমি বর্তমানে পিএইচডি করছি ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে, স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। মোর স্পেসিফিক্যালি যদি আমি বলতে চাই তাহলে আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং উপর পিএইচডি করছি। বিফোর দ্যাট আই কমপ্লিটেড মাই মাস্টার্স ফ্রম সাউথ কোরিয়া। সো সেখানেও সেম ফিল্ডেই আমার মাস্টার্স কমপ্লিট করা। তো আমি কমপ্লিট করেছিলাম ব্রেইন কোরিয়া 21 স্কলারশিপের থ্রুতে। সো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের আসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে 2013 জুলাইয়ে আমি বের হই। সো সেখান থেকে দেন জবে জয়েন করা, দেন জব থেকে 1 বছর পর কোরিয়াতে অ্যাপ্লাই করা, দেন সেখান থেকে স্কলারশিপের থ্রুতে কোরিয়াতে যাওয়া, দেন আফটার 2.5 years লেটার এগেন বাংলাদেশে ব্যাক করা, দেন আফটার দ্যাট again join some construction company to join kora, then after that again back to the academic field. Couple of private university আমার পড়ানোর সৌভাগ্য হয়েছে, and lastly আমি এআইবিতে এজ এ ফ্যাকাল্টি মেম্বার হিসাবে ছিলাম, স্টিলও আছি, বাট জানি না সামনে কতটুকু কন্টিনিউ করতে পারবো। এই তো বলার মতো যদি বলা হয় যে ব্যাকগ্রাউন্ড অর একাডেমিক প্রোফাইল, দ্যাটস ইট। ধন্যবাদ রাজীব, অনেক চমৎকার তোমার প্রোফাইল, অনেক কালারফুল। অনেক দেশে তুমি পড়াশোনা করেছো। তো আমি একটু জানতে চাচ্ছি তুমি অস্ট্রেলিয়াতে কেন সুইচ করলে, মানে এটার পিছনে আসার গল্পটা যদি বিস্তারিত একটু বলতে। আসলে ভাইয়া সেভাবে যদি বলতে চাই, কোনোদিনই আমার ইচ্ছা ছিল না অস্ট্রেলিয়াতে আসার। টু বি অনেস্ট, কোনোদিনই ইচ্ছা ছিল না। সো যখন থেকেই আসলে বুঝতে শিখেছি যে দেশের বাইরে আসতে হবে, তখন থেকেই আর কি সবার ফার্স্টেই টার্গেট ছিল আইদার ইউএস অর কানাডা। এটা আসলে মানে এটা মাথার মধ্যেই মাইন্ড সেট আপ ছিল। বাট আল্লাহ হয়তো ভালো লিখে রাখছেন, এটা বলা যায়। সো এই কারণে আর কি এখন অস্ট্রেলিয়াতে আসা। সো এই তো মেইনলি কোনো স্পেসিফিক এনি রিজন ছিল না যে অস্ট্রেলিয়াতে আসে, বাট আমি কানাডাতেও স্কলারশিপ পেয়েছিলাম, বাট সামহাও কানাডাতে যাওয়া হয় নাই। ফাইনালি অস্ট্রেলিয়াতেই চুজ করা আর কি। সো এই তো এটাই মেইনলি রিজন, কোনো মানে বাই ডিফল্ট কোনো অন্য কোনো রিজন না, এটাই মেইনলি পাওয়া। আচ্ছা, তুমি বর্তমানে যে ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডে পড়াশোনা করছো এটা তো ওয়ার্ল্ডের মধ্যে টপ 50 একটা ইউনিভার্সিটি, এটা খুবই প্রেস্টিজিয়াস। অস্ট্রেলিয়াতে গ্রুপ অফ 8 এর একটা অন্যতম ইউনিভার্সিটি। সো আমার মনে হয় তোমার জন্য এটা খুবই ভালো একটা সুযোগ ছিল। এবং তুমি কিন্তু আরটিপি স্কলারও বটে। তুমি ফুল ফান্ডিং নিয়ে পিএইচডি তে স্কলারশিপ করছো।
তো আমাদের দর্শকরা একটু জানতে চায় যে এই আরটিপি স্কলারশিপ সম্পর্কে মানে আমি একটু স্পেসিফিকলি যদি জিজ্ঞেস করি এই আরটিপি স্কলারশিপের সিস্টেমটা আসলে কি রকম? এবং অস্ট্রেলিয়াতে যদি কেউ এই আরটিপি স্কলারশিপ পেতে হয়, কোন স্টুডেন্ট কিভাবে প্রস্তুতি নিতে পারে আরকি? আচ্ছা। টু বি অনেস্ট যেকোনো স্কলারশিপই খুবই কম্পিটিটিভ। এটা আসলে বলার কিছুই নাই। মানে এটা ডিনাই করার কিছু নাই আসলে। এটা আইদার আরটিপি হোক বা ইউএসএ, কানাডার যেকোনো প্রফেসর ফান্ডিং হোক বা অস্ট্রেলিয়া, কানাডা, সরি কোরিয়া, চায়না যেকোনো কান্ট্রিরই হোক, যেকোনো স্কলারশিপই খুবই কম্পিটিটিভ। বাট আরটিপির একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এই স্কলারশিপটা আসলে দেওয়া হয় অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট থ্রু। তো দেখা যায় যে এটাতে ফ্যাসিলিটিস অনেক মোর অর লেস অন্যান্য স্কলারশিপ এগুলার তুলনায়। সো ইফ আই গিভ এ এক্সাম্পল লাইক জেনারেলি এটার শুরুতে আমি বেসিক গুলা বলি যে এটার মেইন লিভিং অ্যালাউন্স হচ্ছে গিয়ে 28,000 থেকে আনটিল 40,000 অস্ট্রেলিয়ান ডলার। এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। দেন এটা টিউশন ফি অফসেট, মানে টিউশন ফি 3.5 থেকে 4 বছর, 4 বছর কোনো কাউকে দেওয়া লাগবে না। সো জেনারেলি পিএইচডিটা হচ্ছে গিয়ে যখন লিভিং অ্যালাউন্সটা দেওয়া হয় এটা 3 বছর প্রত্যেকটা স্টুডেন্টকে দেওয়া হয় উইথ কাপল অফ এক্সটেনশন লাইক 3 মান্থ টু 6 মান্থ, ইট ডিপেন্ডস অন স্টুডেন্টস অ্যাভালুয়েশন আর অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে। সো দেখা গেছে যে 3.5 বছর পর্যন্ত একটা স্টুডেন্ট স্কলারশিপটা পায়। বাট এটা এখন আরো বাড়তেছে, কারণ এখন রিসেন্টলি আরো যোগ করা হয়েছে যে কেরিয়ার ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক টাইপের একটা পার্ট, যেখানে একটা স্টুডেন্টকে যদি আরো 6 মাস স্কলারশিপটা এক্সটেন্ড করতে হয়, তাহলে তাকে পিএইচডি থাকাকালীন সময়ই ৩ থেকে ৬ সরি ৩০ থেকে ৪০ দিনের একটা ইন্টার্নশিপ করা লাগে। এটা অবশ্যই ইউনিভার্সিটির থ্রুতে যাওয়া লাগবে। সেই ক্ষেত্রে ও আরো ৬ মাস লিভিং অ্যালাউন্সটা পাবে। সো এটা একটা বিগ অপরচুনিটি বলা যায় যে শুধুমাত্র স্টুডেন্ট একটা একাডেমিক প্লাস ইন্ডাস্ট্রির একটা কোলাবোরেশন করার জন্য বা যেকোনো জব ফ্যাসিলিটি ইন ফিউচারের জন্য এটা খুবই প্লাস পয়েন্ট। এনিওয়েজ, সো যেটা দেওয়া হয় একটা আরটিপি স্কলারশিপ হোল্ডারদের ফার্স্টেই একটা লিভিং অ্যালাউন্স দেওয়া হয়, টিউশন ফি অফসেট করে দেওয়া হয়। দেন হচ্ছে গিয়ে মেডিকেল একটা ইন্স্যুরেন্স দেওয়া হয়। সেটা সিঙ্গেলও হতে পারে অথবা ফুল ফ্যামিলির ক্ষেত্রেও এটা হতে পারে। বাট রিসেন্টলি মনে হয় ফুল ফ্যামিলিটা অফ করে দেওয়া হয়েছে। জাস্ট অ্যাজ এ সিঙ্গেল স্টুডেন্ট সেটা পায়। সো এটার বাইরেও আরো যে ফ্যাসিলিটিস গুলো আছে সেটা হচ্ছে গিয়ে কোন ইউনিভার্সিটি, আমি আবারও বলছি এটা ডিপেন্ড করে ভার্সিটি টু ভার্সিটি, বাট কোন ইউনিভার্সিটি ওয়ান ওয়ে এয়ারপ্লেন এটা ইস্যু করে। কোন ইউনিভার্সিটি রিলোকেশন ফি ইস্যু করে। দেন অলসো কোন ইউনিভার্সিটি আফটার কামিং ব্যাক হিয়ার বেসড অন দ্য মেরিট লিস্ট অনুযায়ী টপ আপ স্কলারশিপ দেওয়া হয়। দেন হচ্ছে গিয়ে ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হয় বিভিন্ন কনফারেন্সে যাওয়ার জন্য। এটা অবশ্য সব জায়গায় সব ইউনিভার্সিটিতেই দেওয়া হয়, ইউএসএ, কানাডা সব জায়গায়। বাট এখানে স্পেসিফিক্যালি এটা দেওয়া হয়। একটা স্টুডেন্টের জন্য $6,000 $6,000 অস্ট্রেলিয়ান ডলার এটা পুরা বরাদ্দ থাকে। ৩ বছর বা ৩.৫ বছর যেকোনো জায়গায় মানে যদি কেউ যেতে চায়। সো all these things is included for RTP scholarship. So ডেফিনিটলি এটা খুবই টাফ। আ সো এইজন্য যেটা করতে হবে প্রত্যেক স্টুডেন্টকেই শুরু থেকেই সিজিপিটা অবশ্যই মেইনটেইন করা লাগবে। কারণ জেনারেলি যারা এই স্কলারশিপটাতে আসে তারা হাইলি কম্পিটিটিভ, বলা যায় একাডেমিক্যালি খুবই সাউন্ড থাকে। দ্বিতীয় হচ্ছে গিয়ে রিসার্চে খুবই ভালো এক্সপেরিয়েন্স থাকে। কারণ অস্ট্রেলিয়ায় সেই স্টুডেন্টগুলাকে আনার চেষ্টা করে, আমি যতটুকু আমার অবজারভেশনে যেটা দেখা হইছে, যাদের রিসার্চের ব্যাকগ্রাউন্ড কিছুটা স্ট্রং। কারণ হচ্ছে গিয়ে এটার মেইন কারণ হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াতে কিন্তু কোর্স ওয়ার্কটা নাই। যেটা ইউএসএ বা কানাডাতে আছে। সো কোর্স ওয়ার্কটা যেহেতু নাই, ওরা ধরে নেয় যে আমি সেই স্টুডেন্টটাকে আনবো যে অলরেডি তার ফিল্ড সম্পর্কে কিছুটা জানে বা অলরেডি তার আইডিয়া আছে। সো যাতে বাড়তি করে আবার কোনো কোর্স ওয়ার্কের যেই ফেসিলিটিস গুলো এগুলো দেওয়া না লাগে। যদিও এটা অলরেডি অনেক ইউনিভার্সিটিতে রিসেন্টলি কোর্স ওয়ার্ক ইনক্লুড শুরু করেছে, বাট আ এখন পর্যন্ত টিল নাও কোর্স ওয়ার্কটা নাই। সো দেখা গেছে যে এই কারণেই মেইনলি ওরা যারা হাইলি রিসার্চে ভালো ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে আনার চেষ্টা করে। পাশাপাশি হচ্ছে গিয়ে যাদের পাবলিকেশন যেটা যেটা মানে যেটা দিয়ে আসলে জাস্টিফাই করা যায় যে আসলে সে কিরকম রিসার্চার। সো সেই জিনিসটা আমাদের লাগে। বিভিন্ন পাবলিকেশন এসসিআই বা এসসিআই ক্যাটেগরি হলে বেটার। দেন হচ্ছে গিয়ে আইএলটিএস এর একটা ভালো রেজাল্ট। যদিও 6 টু 6.5, 6 হচ্ছে গিয়ে যেকোনো ব্র্যান্ডের 6 এর নিচে নামা যাবে না। আর হচ্ছে গিয়ে মিনিমাম ব্র্যান্ড হচ্ছে 6.5।
এটা যদি পাওয়া যায় দেন দ্যাটস মিন এটা হচ্ছে গিয়ে একটা ইউনিভার্সিটি যে মিনিমাম রিকোয়ারমেন্ট সেটাও ফুলফিল করে ফেলছে। বাট এটা ডিপেন্ড করতেছে হচ্ছে ডিসিপ্লিন টু ডিসিপ্লিন। লাইক যদি মেডিকেল সায়েন্সে হয় সেটা সেই ক্ষেত্রে আবার ৭ লাগে, মানে 7 আউট অফ 9। বাট ইঞ্জিনিয়ারিং বা স্টেম বা অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে 6.5 দিয়েই জেনারেলি কভার করা যায়। পাশাপাশি একটা রিসার্চ প্রপোজাল লাগে। রিসার্চ প্রপোজালের ক্ষেত্রে অবশ্যই শুরুতেই মানে যে প্রফেসর, যে প্রসপেক্টিভ প্রফেসর হবে বা লেকচারার যাই হোক, উনার সাথে কথা বলতে হবে, স্কাইপিতে ইন্টারভিউ নিবে। দেন উনি একটা প্রপোজাল লেখার জন্য বলবে। সেটা সেখানে প্রায় ১-২ সপ্তাহ যাবে এটা প্রপোজালটা ঠিক করতে। সেটা শুধু এই কারণেই উনি দেখে কারণ যখন অ্যাডমিশনে এপ্লাই করার সময় অবশ্যই এটা মাস্ট ম্যান্ডেটরি যে কোনো একটা অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির জন্য একটা সুপারভাইজারকে নমিনেট করা অ্যাপ্লিকেশন করার সময়। এটা মাস্ট ম্যান্ডেটরি দিয়ে দিতে হয়। সো উনি তখন উনার একটা ফর্ম দিবে যেটার মধ্যে উনার নাম অ্যান্ড আদার ফান্ডিং ফ্যাসিলিটিস যা আছে সবকিছু উনি লিখে দেয়। দেন সেটা সহ অ্যাডমিশন এপ্লাই করার সময় অ্যাপ্লিকেশনটা জমা দিতে হয়। আর অবশ্যই রেফারেন্স তো লাগবেই। ২ থেকে ৩ জনের রেফারেন্স দেওয়া লাগবে। এই তো। আমি তো সবই বলে ফেললাম। ধন্যবাদ রাজীব, অনেক সুন্দর ডিটেইল এবং এলাবোরেটলি তুমি বলেছো অ্যাপ্লিকেশন প্রসেসটা, আরটিপি স্কলারশিপ প্রসেস। তো দর্শকরা, আপনারা যারা দেখছেন, আপনাদের যদি অস্ট্রেলিয়া সম্পর্কিত যে কোনো প্রশ্ন থেকে থাকে, আমরা আলোচনা শেষ অংশে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে সেই প্রশ্নগুলো পিক আপ করবো এবং আমাদের সাথে রাজীব আছে, সে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবে ইনশাল্লাহ। তো রাজীব, তুমি যখন অস্ট্রেলিয়াতে আরটিপি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে তখন কি প্রফেসরকে ইমেল করেছিলে প্রথমে? অফকোর্স এটা তো মানে বলতে হবে যে বাই ডিফল্ট একটা প্রসেস। শুধু আম এটা আমি এখানে এটা বলব যে ইমেইল প্রসেসটা শুরু করা উচিত অনেক আগে থেকে, ডেডলাইনের অনেক আগে থেকে। আসলে আচ্ছা। এটা শুধু অস্ট্রেলিয়াতে না, ওয়ার্ল্ডের যেকোনো ইউনিভার্সিটিতেই কেউ যদি অ্যাম দেশের বাইরে আসতে চায় সবার ফার্স্টেই এটা করা উচিত। ইট ডাজ নট ম্যাটার হোয়াটএভার ইউ হ্যাভ রাইট এট দ্য মোমেন্ট। লাইক অনেকে আইএলটিএস থাকে না। যেমন আমি যদি এখন বলতে চাই আমি কিন্তু আইএলটিএস ছিল না, জিআরই ছিল না, আমার কিছুই ছিল না। ইভেন এখনো নাই। আমি উইথআউট এগুলা ছাড়াই কিন্তু আজকে আমি এই জায়গায়। সো আম আচ্ছা। কোনো কিছুই থাকা লাগবে তা ম্যান্ডেটরি না। এটা হচ্ছে গিয়ে প্রফেসর যখন ইন্টারভিউ নেয় তখনই কিন্তু ও বুঝতে পারে যে একটা স্টুডেন্টদের দ্বারা কি সম্ভব। যেমন আমি যদি আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করি, আ আমাকে একটা সুপারভাইজার, ইউএনএসডব্লিউ এর এক সুপারভাইজার আমাকে বলছিল যে, "তোমার সাথে তো কথা বলে ভালো লাগছে। তুমি এখন একটা MATLAB এর কোডিং করে দেখাও।" ইন দ্য স্পটে ও একটা জিনিস দিয়েছিল আমাকে যে, "এটা কোডিং করে দেখাও। সিম্পল একটা কোডিং, এটা করে দেখাও। তুমি যদি এটা করতে পারো তাহলে আমি তোমাকে অ্যাপ্রুভাল দিব আমার নামটা তোমার অ্যাপ্লিকেশন প্রসেসে ফরওয়ার্ড করার জন্য।" তখন আমি উনাকে বলছিলাম, "আমার কিন্তু IELTS বা জিআর কিছুই নাই।" তো উনি বলতেছে যে এগুলা কোনো ব্যাপার না। তুমি যদি এটা করতে পারো, তোমার যেহেতু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ প্লাস তোমার পাবলিকেশন আছে, সেটা দিয়ে তুমি একটা যদি অ্যাপ্লিকেশন করতে পারো, সেটা ইউনিভার্সিটির থ্রুতে আমি বলে দিব এটা কভার করা যায়। এটা এক্সেপশনাল কেস। আমি বলতেছি না যে এটা ম্যান্ডেটরি কেস, এটা এক্সেপশনাল কেস। বাট মোস্ট অফ দ্যা ইউনিভার্সিটি IELTS টা চায়। বাট অনেক সময় যদি অন্যান্য ক্রাইটেরিয়া গুলা অনেক ফিল আপ করে ফেলে প্রফেসরের সাথে, প্রফেসরের দ্বারা সবকিছু করা সম্ভব। টু বি অনেস্ট, এটা ওয়ার্ল্ডের যেকোনো ইউনিভার্সিটিতেই সবকিছু করা সম্ভব। আনলেস প্রফেসর যদি ইচ্ছা না করে, মানে ও যদি না চায়। এটাও আরেকটা হিস্টরি আছে, সেটা যদি সময় হয় আরেকদিনে বলবো না। বাট এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে একটা ইউনিভার্সিটি দেশের বাইরে প্রফেসরের ক্ষমতা কিছুটা হলেও থাকে, যদিও অস্ট্রেলিয়াতে সেটা নাই সেভাবে। বাট ইনিশিয়াল স্টেজে তার পাওয়ারটা কিছুটা হলেও আছে। বাট ওয়ান্স যখন এটা আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করে ফেলি, তখন আবার এটা চলে যায় গ্র্যাজুয়েট স্কুল প্লাস হচ্ছে গিয়া যারা রিকোয়ারমেন্ট কমিটি থাকে তাদের হাতে। সো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি, অবশ্যই ইমেইল করা লাগবে as much as you can। রিপ্লাই পাওয়া যাবে না, ইট ডাজ নট ম্যাটার। ইচ্ছামতো যতটুকু পারা যায় ১ উইক অন্তর, অন্তর বা ২-৩ দিন অন্তর, অন্তর একেকটা ইউনিভার্সিটিতে যতগুলা প্রফেসরের সাথে প্রোফাইল মিলে ইমেইল করতে হবে। প্রচুর ইমেইল করতে হবে। মানে ইমেইলে কোনো বাধা ধরা নিয়ম নাই। এটা হচ্ছে কথা। আচ্ছা, ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছো। তো আমি একটু জানতে চাচ্ছি, এই যে ইমেল করার যে সময়টা, অস্ট্রেলিয়াতে তো নির্দিষ্ট একটা সময় থাকে যে এই সেমিস্টারে হচ্ছে পিএইচডি ইনটেক নেয় বা মাস্টার্স ইনটেক নেয়। তো তুমি যদি একটু বলতে দর্শকদের উদ্দেশ্যে যে এই মাসগুলো কি কি বা কোন কোন মাসে এই সেমিস্টার গুলো ওপেন হয়? অস্ট্রেলিয়াতে মেইনলি ২ টা সেমিস্টার, মানে ওদের ৪ টা সেমিস্টারই। ওদের ৩ মাস অন্তর, অন্তর একটা সেমিস্টার শুরু হয়। বাট মেইন স্টুডেন্ট গুলা ওরা নেয় মেইনলি হচ্ছে গিয়ে আইদার সেপ্টেম্বর অর আইদার মার্চ অর ফেব্রুয়ারি দিস টাইম। সো জেনারেলি ওদের একটা ডেডলাইন হচ্ছে গিয়ে যেটা ফেব্রুয়ারি ১৫ তারিখ বা ফেব্রুয়ারির শুরুর দিকে শুরু হয়।
মার্চের শেষ 30 তারিখের মধ্যে এটা শেষ হয়ে যায় এবং এটা হচ্ছে সবচাইতে পিক। আমি বলবো সবচাইতে পিক টাইম হচ্ছে এই টাইমে, কারণ এটারই কিছুদিন আগে এআরসি ফান্ডিং এর রেজাল্টটা পাবলিশড হয়। সো এই টাইমেই মেইনলি সব প্রফেসররা জানে যে আমার হাতে কি ফান্ডিং আছে। সো এই টাইমেই মেইনলি ওরা চেষ্টা করে যে আপকামিং যে সেমিস্টারটা বা রিসার্চ কোয়ার্টারটা আছে সেই টাইমে স্টুডেন্ট বেশি করে নেওয়ার জন্য। দেন আরেকটা হচ্ছে গিয়ে রিসার্চ কোয়ার্টার 3-4 এর জন্য, সেটা হচ্ছে গিয়ে আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের লাস্ট পর্যন্ত। সো এই 1.5 মাস এটা হচ্ছে গিয়ে নেক্সট ইয়ারের রিসার্চ কোয়ার্টার 3-4 এর জন্য যারা অ্যাপ্লাই করতে চায়, যাদের অলরেডি অ্যাপ্লাই করার সুযোগ হয়ে ওঠেনি বা কোনো ডকুমেন্ট মিসিং ছিল রিসার্চ কোয়ার্টার 1 লাইক ফেব্রুয়ারি মার্চের দিকে, তাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হয় পাশাপাশি যারা অন্যান্য যারা অ্যাপ্লাই করে তাদের সাথে কম্পিট করার জন্য। ওদের সিস্টেমটা কিন্তু এরকম যে একবার যদি কেউ কম্পিট করতে না পারে, অটোমেটিক্যালি তার অ্যাপ্লিকেশনটা অস্ট্রেলিয়া কি করে ফর নেক্সট কোয়ার্টারের জন্য তারা এটা অটোমেটিক্যালি চুজ করে রাখে বা সিলেক্ট করে রাখে। সাপোজ কেউ ওয়েটিং লিস্টে আছে রিসার্চ কোয়ার্টার 1 এ, সেই ক্ষেত্রে সে স্কলারশিপটা পেল না, তো সেই ক্ষেত্রে ওরা কি করে রিসার্চ কোয়ার্টার 2 বা যে পরের সেশন আছে তার সেই সেশনের জন্য ওরা অটোমেটিক্যালি ওকে ফার্স্ট প্রায়োরিটি দেয় যদি সে আসতে চায়। সো সেই ক্ষেত্রে ওটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায় যে না, ও অলরেডি অ্যাভালুয়েটেড আগের রাউন্ডে, সো ওরটা ফার্স্ট প্রায়োরিটি পাবে। দেন হচ্ছে গিয়ে যারা অ্যাপ্লাই করবে তাদেরটা সাথে তাদেরটা অ্যাভালুয়েট করা হবে। তো দ্যাট মিনস আগে অ্যাপ্লাই করলে সুবিধা এতটুকুই যে অলরেডি কেউ যদি একটা রাউন্ড মিস করে পরের রাউন্ডে কিন্তু সে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায় যদি তার প্রোফাইল সেই অনুযায়ী ভালো থাকে। তাকে কিন্তু আর সেকেন্ড টাইম কিন্তু অন্যান্যদের সাথে মানে অন্যান্য যারা ক্যান্ডিডেট থাকে তাদের সাথে কিন্তু কম্পিট করা লাগে না। সো এই সিস্টেমটা ওরা মেনটেন করে। সো মেইনলি হচ্ছে ফেব্রুয়ারি মার্চ আর একটা হচ্ছে কি আগস্ট সেপ্টেম্বর, এই 4 মাসে মেইনলি সব ডকুমেন্ট যাদের অলরেডি ডকুমেন্ট ক্লিয়ার আছে, অলরেডি সবকিছু সুপারভাইজার অ্যাপ্রুভালও হয়ে গেছে, সুপারভাইজারের যে ডকুমেন্টটা সেটা কিন্তু কালেক্ট করা লাগবে মাস্ট ডিউরিং অ্যাপ্লিকেশনের সময়, এটা জমা দিতে হয়। সো এটা যদি অলরেডি অ্যাপ্রুভাল হয়ে থাকে দেন ইন দ্য মিন টাইম লাইক ফেব্রুয়ারি মার্চ অর আইদার আগস্ট সেপ্টেম্বর যে কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে আর কি। আর অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে গিয়ে টাইমিং একটা বিষয়, কারণ অবশ্যই এখানে সুপারভাইজাররা খুবই বিজি, এটা সব ওয়ার্ল্ডে সব জায়গায়। সো আমি পার্সোনালি রিকমেন্ড করবো যে সবাই যেন কষ্ট করে হলেও সকাল 9টা বা 10টা এই টাইমগুলোতে মেইল দেওয়ার চেষ্টা করে, কারণ এটা হচ্ছে গিয়ে মানে আমি পার্সোনালি এটা বেনিফিট পেয়েছি। সো এই কারণে আমি বলবো সকাল 9টা-10টা মানে হচ্ছে গিয়ে বাংলাদেশে ভোর 3টা-4টা, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। সো বাংলাদেশে ভোর 3টা-4টার দিকে মেইল করাটা খুবই ডিফিকাল্ট, এটা আসলে খুবই কষ্টদায়ক এবং ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে যে স্কাইপ ইন্টারভিউগুলোও ওই টাইমেই হয়। সো আমার যতগুলা স্কাইপ ইন্টারভিউ হয়েছিল সব ওই টাইমেই হয়েছিল। সো একটু টাফ, বাট কিছু পেতে হলে তো স্বাভাবিক একটু কষ্ট করাই লাগবে। ঘুম টুম চেক করে হলেও আসলে ওই টাইমেই মেইল করা উচিত। বাংলাদেশ টাইম 3টা থেকে 5টা এর মধ্যে রাত, মানে ভোর 3টা থেকে 5টা, তখন হচ্ছে অস্ট্রেলিয়ার সকাল 9টা থেকে 10টা বা 10:30। এরপরে জেনারেলি তারা সেভাবে মেইল চেক করে বলে মানে সেভাবে অন্যান্য কাজে বিজি হয়ে যায়, যেটা জেনারেলি সব ইউনিভার্সিটি সব প্রফেসররাই সেটা করে আর কি। সো ওই টাইমগুলো যদি একটু কেয়ারফুলি মেনটেন করা যায়, রেসপন্স পাওয়াটা ইজি। আমি আল্লাহর রহমতে যত জায়গাতেই মেইল করছি আমি রেসপন্স মানে কোনোটাতেই আমি ইন রেসপন্স হয় নাই। সো সব জায়গায় আমাকে রেসপন্স করে, সেটা নেগেটিভ রেসপন্স হোক আর পজিটিভ রেসপন্স হোক। অস্ট্রেলিয়ার সুপারভাইজারে জেনারেলি রেসপন্স করে, অন্যান্য ইউএসএ কানাডাতে যেটা আমি পাই নাই, খুব কম রেয়ার পেয়েছি, বাট অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এই সুপারভাইজার খুবই রেসপন্স করে। ওরা চেষ্টা করে যে কোঅপারেট করার জন্য যতটুকু সম্ভব, বাকিটা তো স্টুডেন্টের ক্যাপাসিটি বা ক্যালিবারিটির উপর ডিপেন্ড করে। ধন্যবাদ রাজীব, অনেক সুন্দর করে বলেছো। তো আমি একটু জানতে চাচ্ছি, এই যে স্কাইপ ইন্টারভিউর কথা বললে, স্কাইপিতে আসলে প্রফেসররা কি কি জিজ্ঞাসা করে ইন্টারভিউতে? শুরুতে জিজ্ঞেস করে থেকে ইন্ট্রোডাকশন ইউরসেলফ, যেটা কমন কোশ্চেন বলা যায়। সো এটা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করে যে তোমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড কি, কোথা থেকে তুমি কেন অস্ট্রেলিয়ার আমাকেই কেন চুজ করলা, তোমার রিসার্চ প্রোফাইলের সাথে আমার প্রোফাইল কিভাবে ম্যাচ করে, তুমি কিভাবে আমার ল্যাবে ইনপুট দিতে পারবা বা কিভাবে কি নতুনত্ব তুমি দিতে পারবা। এটা আসলে মেইনলি এগুলা জিনিসগুলা কিন্তু আবার রিপিটেটিভ হবে রিসার্চ প্রপোজালে, তো আগে এটা আস্ক করে আর কি। সো এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে মানে আমি বলবো যে এটা আগেও ছিল, মানে রিসেন্টলি এটা ট্রেন্ডটা চালু হয়েছে, বাট এখনো স্টিল এটা কন্টিনিউ করছে আর কি। আমি যেটা ফিল করছি, মানে আমি আমার ফিল্ডের কথা যদি বলি,
বর্তমানে প্রত্যেকটা সুপারভাইজারই চেষ্টা করে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কে কতটুকু ভালো পারে। এটা যে কোনো ফিল্ডেই হোক। আমি এটা আইদার আর্টস, কমার্স, সায়েন্স, ইট ডাজ নট ম্যাটার। সে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো পারে, তার প্রায়োরিটি লিস্ট অনেক উপরে থাকে। এটা সব আমি যেটা রিসেন্টলি এটা চালু আমি যেটা ফিল করেছি, আমি জানি না অন্যান্যরা বা আপনি ভাইয়া কেমন ফিল করতেছেন, বাট জানেন বা আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি কেউ একজন ভালো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, তার সিভিটা অনেকাংশে প্রফেসরের কাছে উপরের দিকে উঠে যায়। কারণ টু বি অনেস্ট, আগেকার যুগে যে প্রফেসর আছে এখন যে লেভেল আছে, তারা কিন্তু প্রোগ্রামিং লেভেল এতটুকু হাই লেভেলে জানে না। আমার উইথ ডিউ রেসপেক্ট টু দেম, তারা এতটুকু লেভেলে কিন্তু এখনো জানে না। হ্যাঁ, রিসেন্টলি যারা বের হচ্ছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচার, তারা সেটা খুবই গেইন করতেছে, খুব ক্যাপচারলি তাড়াতাড়ি জিনিসটা আয়ত্ত করতে পারছে। বাট যারা একটু হায়ার লেভেলের প্রফেসর, তারা সেটা পারে না। সো তারা চেষ্টা করে যে একটা যদি নতুন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে বা মেশিন লার্নিং অ্যালগরিদম জানে বা ডাটা সায়েন্স কিছু জিনিস কিছু জানে বা স্ট্যাটিস্টিক্যাল কিছু জিনিস জানে, সেটা আবার যে কোনো ফিল্ডই হোক, তার প্লাস পয়েন্ট অনেক বেশি। তো আমাকেও সেই জিনিসগুলোই আস্ক করছিল যে তুমি এগুলো জানো কিনা। তো এগুলোর পাশাপাশি আমাকে জিজ্ঞেস করছিল যে আইএলটিএস বা জিআরই স্কোর। তো মোস্ট অফ দ্য টাইম আমি এটা নেগেটিভই অ্যান্সার দিছি, আমার ছিল না তখন। দেন আমাকে বলছিল তোমার পাবলিকেশন কেমন ছিল। আম, যখন মোস্ট অফ দ্য টাইম যখন আমি এই ভাইভাগুলো ফেস করেছি, তখন আমার এত পাবলিকেশন ছিল না। আমার এটা পরে আস্তে আস্তে এটা অ্যাকসেপ্টেড হওয়া শুরু হয়েছিল। বাট এর বেসিসে আমি বলছিলাম কোন কোন জায়গায় অ্যাকসেপ্ট মানে সাবমিট করেছিলাম। দেন হচ্ছে কি আমাকে আস্ক করেছিল যে তুমি ওই পেপারে কি ধরনের কাজ করেছিলে, এটা বেসিক কি তুমি ইনভেনশন করার চেষ্টা করেছিলে, এই আর কি এই নর্মাল বেসিক জিনিসগুলা ওরা আস্ক করেছিল। দেন আমাকে ওরা কিন্তু আবার এটাও আস্ক করে যে আমাদের কোনো কোশ্চেন আছে কিনা ওনাদের প্রতি। দেন ওই জিনিসগুলা কিন্তু যদি কিছু করা যায়, লাইক আপনার ল্যাবে ফ্যাসিলিটি কিরকম, আপনার ল্যাবে আসলে আমি কি কি বেনিফিট পাবো বা কি কি নতুনত্ব জিনিস আছে, বা কারো যদি কোনো আইডিয়া থাকে সেই আইডিয়াটা ওনার সাথে শেয়ার করা যায়, যদি সেটা আইডিয়া শেয়ার করার মতো অবস্থা থাকে যে আমি এটা করতে পারবো কিনা, সেই জিনিসগুলো যদি ডিসকাস করা যায়, সে আরো বেশি একটু ইন্টারেস্ট ফিল করে যে না, স্টুডেন্টটা আমার ল্যাবে আসার প্রতি আগ্রহ আছে। সো সেই আর কি, সো সেই জিনিসগুলো দেখে। মাঝে মাঝে কোনো অনেক টাফ সুপারভাইজারও পাওয়া যায়, লাইক আমি যেটা বললাম আমাকে ইমিডিয়েটলি একটা কোডিং করতে বলছিল যেটা আমি প্রস্তুত ছিলাম না। সো এই জিনিসগুলোও মাঝে মাঝে ফেস করা লাগছিল। হ্যাঁ, তো এই তো এই জিনিসগুলো ওরা আজকে মেইনলি রিসার্চ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চায়। প্লাস তার কবে নাগাদ আসতে পারবে, মানে কবে নাগাদ ইচ্ছা। কারণ অনেক সময় একটা ল্যাবের ইমিডিয়েট স্টুডেন্ট দরকার হয়। সেই ক্ষেত্রে যদি ইমিডিয়েটলি কেউ আনা যায় বা পসিবল হয়, সে যদি আসতে পারে সেটা মোস্ট ওয়েলকাম। আর যদি কারোর আরো দেরি হয়, সেই ক্ষেত্রে হয়তো বা একটু ওরাও ব্যাকফায়ার করে যে না, তাহলে তুমি পরবর্তীতে অ্যাপ্লাই করো, নট নাও। বা ওদের ফান্ডিং এর উপর বেসিস করে ওরা তখন জিনিসগুলো ডিসকাস করে আর কি। এই তো। ধন্যবাদ অনেক রাজীব। আমি নেক্সট প্রশ্নটা করতে চাচ্ছি, তুমি যেহেতু অলরেডি পিএইচডি করছো, তো আমি একটু জানতে চাচ্ছি অস্ট্রেলিয়াতে পিএইচডি লাইফ সম্পর্কিত ভাবে, মানে কিভাবে পিএইচডিটা তোমরা ওইখানে করছো, এটা যদি দর্শকদের খুলে বলতে। অ্যাকচুয়ালি ভাই এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে, যদি আমি একাডেমিক ফিল্ডে বলি, তাহলে এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে গিয়ে সুপারভাইজারের উপর। সো যদি আমি বলি যে এশিয়ান সুপারভাইজার হয়, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য এশিয়ান সুপারভাইজার লাইক কোরিয়া, জাপান, চায়না, তারা একটু কিছুটা টাফ। টাফ এই লজিকে তারা স্টুডেন্টদের পুশ করে অনেক। এতে বেনিফিটও আছে, যেমন দেখা যায় যে ওদের দিন শেষে বা ইয়ার শেষে ভালো পাবলিকেশন হয়ে যায়। বাট যদি ইউরোপিয়ান অথবা অজি সুপারভাইজার হয়, সেক্ষেত্রে কিন্তু তারা খুবই রিল্যাক্স। তারা দেখা গেছে যে সেভাবে পুশও করে না। তখন দেখা যায় যে ইন্ডিভিজুয়াল রিসার্চ হয়ে যায়, যে তুমি যা বুঝো সেটা করো, যদি কোনো গাইডলাইন লাগে আমাদেরকে আস্ক করো, আমি সেভাবে তোমাকে সেই গাইডলাইনটা দিব। সো ডিপেন্ড করে হচ্ছে সুপারভাইজারের উপর। একাডেমিক লাইফ যদি বাদ দেই, আম সপ্তাহে ৫ দিন ৮টা টু ৫টা কাজ করার পরে ওরা জেনারেলি আর তেমন সেভাবে কাজ করে না। উইকেন্ডে ওরা টোটালি ফ্রি বলা যায়। সব স্টুডেন্টদেরাই চেষ্টা করে যে উইকেন্ডটা ফ্রি থাকার জন্য, যেটা পার্সোনালি কোরিয়াতে আমি সেটা ফিল করি নাই। কোরিয়াতে তো দেখা গেছে যে সপ্তাহে ৭ দিনই আমার কাজ করা লাগতো। বাট এখানে সেটা নাই। এটা ডিপেন্ড করেছে স্টুডেন্টের প্রেশারের উপর। অবশ্যই ডেডলাইন থাকলে, লাইক একটা কোয়ালিফিকেশন এক্সাম বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার মাইলস্টোন বা একটা কনফারেন্সের মাইলস্টোন বা কোনো প্রজেক্টের ডেডলাইন থাকলে সেক্ষেত্রে এটা ভিন্ন বিষয়। বাট আদারওয়াইজ কোনো স্টুডেন্টই রেয়ারলি উইকেন্ডে আসে। ফ্যামিলির সাথে তারা মোস্ট অফ দ্য যাদের ফ্যামিলি আছে তারা টাইম স্পেন্ড করে ঘুরতে যায়। এখানে তো অস্ট্রেলিয়াতে তো বলা যায় যে সি বিচের সংখ্যা অনেক বেশি ওয়ার্ল্ডের।
অনেক অন্যান্য কান্ট্রির তুলনায়। সো মোস্ট অফ দ্য টাইম এখানে আনাচে কানাচে সি বিচের অভাব নেই। সো মোস্ট অফ দ্য পিপল সেখানেই ঘুরতে যায়। এই তো। সো লাইফস্টাইল একাডেমিক বাইরে হচ্ছে গিয়ে টোটালি রিল্যাক্স। আম খা এই দিক দিয়ে চিন্তা করলে দেখা গেছে যে অন্যান্য কান্ট্রির তুলনায় খারাপ না বলা যায়। আর ওয়েদারও যদি চিন্তা করি যে জেনারেলি কানাডাতে দেখা যায় যে খুব ঠান্ডা, বাট অস্ট্রেলিয়ার ওয়েদার টোটালি বলতে গেলে বাংলাদেশের মতো। সো দেখা গেছে যে ওয়েদারও খুবই সুটেড বলা যায় সব মানুষের জন্যই, যারা বাংলাদেশ থেকে আসতে চায় আরকি। শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রি থেকেও দেখা গেছে যে এখানে আসে মানুষ পিএইচডি করে দেন আবার ব্যাক করে। সো ডিপেন্ড করে হচ্ছে গিয়ে সিচুয়েশন সার্কামস্টেন্স এর উপরে। বাট এমনি ওভারঅল বিচার বিশ্লেষণ করলে অবশ্যই বেশ আ ভালো বলা যায়। ধন্যবাদ অনেক। রাজীব, আমি নেক্সট প্রশ্নটা করতে যাচ্ছি। আমাদের দেশে তো অনেকেই আছে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে। তো অনেকে জানতে চায় যে অস্ট্রেলিয়াতে এইসব সেক্টরে স্কলারশিপের সুযোগ সুবিধা কেমন? তুমি যদি একটু হাইলাইট করতে এই সেক্টরগুলোতে। আম ১ম এই বলে নিই, আরটিপি কিন্তু শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য না। এটা হচ্ছে গিয়ে টোটালি সায়েন্স, কমার্স, আর্টস অল ব্যাকগ্রাউন্ডের জন্য। তো একটা ইউনিভার্সিটিতে যখন একটা গভর্নমেন্ট ফান্ডিংটা দেয়, তারা চেষ্টা করে যে সব ইউনিভার্সিটিতে সবগুলো ডিসিপ্লিনই কিছু না কিছু যাতে থাকে। হ্যাঁ, অফকোর্স স্টেম ফিল্ডে এটা পরিমাণটা বেশি থাকে, অন্যান্য ফিল্ডে এটা কম থাকে। এটা আসলে ডিনাই করার কিছু নাই। কারণ হচ্ছে কি অ্যাপ্লিকেশনটার কোয়ান্টিটির উপরেও ডিপেন্ড করে অনেক সময়। সো আরটিপি স্কলারশিপ অবশ্যই এটা দিয়ে এপ্লাই করা যাবে যেকোনো আর্টস বা সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ডের দ্বারা। বিসাইড দ্যাট মোস্ট অফ দ্য নট মোস্ট অফ দ্য জেনারেলি দেখা যায় যে আর্টস বা কমার্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টগুলা আরেকটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ। সেটাও খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ। ইভেন লিভিং অ্যালাউন্সের টাকার পরিমাণ কিন্তু আরটিপির চেয়েও বেশি দেওয়া হয়। বাট ওইটাতে অনেক স্ট্রিক্ট কিছু কন্ডিশন আছে। বাট ওইটা যদি আমি ওমিট করি, এটাও একটা আনাদার গুড অপরচুনিটি ফর আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য, কম্পারেটিভলি সায়েন্সের জন্য। কারণ ওই স্কলারশিপটা মেইনলি ফোকাস করা হচ্ছে গিয়ে গ্লোবালি আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের জন্য। এই ২ টা স্কলারশিপই জেনারেলি আমার দেখা মতে আম প্রত্যেক আর্টস অর কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা এপ্লাই করে। বিসাইড দ্যাট আরেকটা স্কলারশিপ হচ্ছে এনডেভার স্কলারশিপ। ওইটাতেও দেখা গেছে যে স্টেম ফ্যাকাল্টিতে যতটুক পরিমাণ ভ্যালু দেওয়া হয়, আর্টস বা সায়েন্স কমার্স ব্যাকগ্রাউন্ডে কিন্তু তার চেয়ে বেশি ভ্যালু দেওয়া হয়। কারণ ওইখানে প্রপোজাল সাবমিট করার সময়ই যেইটার উপর নিয়ে কাজ করতে চায়, তার ইমপ্যাক্টটা কিন্তু গ্লোবালি দেখাতে হয়। আমি যতটুকু জানি, আমি ভুল বলে থাকতে পারি, এখানে অনেকেই আছে। বাট আমি যতটুকু জানি ওইখানে গ্লোবালি ইমপ্যাক্ট কতটুকু, ওই রিসার্চ প্রপোজালটা এবং সোশিয়াল ইমপ্যাক্ট কতটুকু, সবগুলা জিনিস তুলে ধরতে হয়। সো দেখা গেছে যে ওই জিনিসগুলা সায়েন্স ফ্যাকাল্টির তুলনায় আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা খুবই এলাবোরেটলি এক্সপ্লেইন করতে পারে বেশ ভালোভাবে। সো দেখা গেছে যে তাদের কোয়ান্টিটিটা ওই স্কলারশিপটা গেইন করার অনেক বেশি থাকে কম্পারেটিভলি স্টেম ফ্যাকাল্টির তুলনায়। সো অবশ্যই যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড আছে, আমি বলব যে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ, ইন্ডোয়া স্কলারশিপ, আরটিপি তো অবশ্যই এই ৩ টাতে ট্রাই করা উচিত। অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপটার ডেডলাইনও কিন্তু জেনারেলি জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে থাকে। ওই টাইমে যদি এপ্লাই করা যায় সবগুলা ডকুমেন্ট সহ, তাহলে চান্স অনেক বেশি থাকে। জেনারেলি ওরা চেষ্টা করে অনেক বেশি দেওয়ার কোয়ান্টিটিটা। কারণ পার্সোনালি আমি অ্যাজ এ ভলান্টিয়ার ছিলাম অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপের সময়। আমি দেখেছি যে বাংলাদেশ থেকে প্রত্যেক বছরই ৫ থেকে ৭ জন থাকে একটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। সো এই জিনিস প্রত্যেকটা ইউনিভার্সিটি প্লাস প্রত্যেকটা ডিসিপ্লিনে, লাইক কমার্স অর আর্টস ফ্যাকাল্টি, লাইক ইকোনমিক্স, দেন বিজনেস ফ্যাকাল্টি, ফাইন্যান্স, দেন linguistic, those সাবজেক্টগুলো ওরা অনেক ভ্যালু দেয় অস্ট্রেলিয়া। আর অপ্রিয় হলেও সত্য যে অস্ট্রেলিয়া কিন্তু মার্কেটিং বা বিজনেস বা আর্টস ফ্যাকাল্টির যে সেক্টর, আমার কাছে যেটা পার্সোনালি আমি ফিল করি যে ওদের অনেক বম্বিং, অনেক হাইলি ওরা সেগুলাকে ভ্যালু দেয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে ভ্যালু দেয় কম্পারেটিভলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তুলনায়, যেটা ইউএসএ কানাডাতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের খুবই হাইলি প্রায়োরিটাইজ দেয় কম্পারেটিভলি আর্টস বা কমার্স স্টুডেন্টদের তুলনায়। সো অস্ট্রেলিয়াতে কিছুটা আমার কাছে মনে হয় যে ওরা বেনিফিটেড কম্পারেটিভলি টু স্টেম ফ্যাকাল্টির তুলনায় আরকি। অবশ্যই রেশিও অনুযায়ী যদি চিন্তা করা যায় অবশ্যই সবাই বেনিফিটেড, বাট আ আ ওই ফ্যাকাল্টির স্টুডেন্টগুলো আমার কাছে মনে হয় যে বেশি বেনিফিটেড, ওরা অনেক ভ্যালু দেয় ওদের স্টুডেন্টগুলাকে, লাইক আর্টস আর কমার্স ব্যাকগ্রাউন্ডের। সো যারা ইচ্ছুক তাদের অবশ্যই অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ অর এন্ডেভার স্কলারশিপ অর আরটিপি ৩ টাতেই সিমালটেনিয়াসলি ট্রাই করা উচিত।
তাহলে একটা না একটা তো হবেই লেগে থাকলে। অনেক ইনসাইটফুল কথাবার্তা শুনলাম আমরা এইমাত্র দর্শকবৃন্দ। তো আপনারা যারা আর্টস এবং কমার্সের ব্যাকগ্রাউন্ডে, বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছেন, ডেফিনেটলি অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড এবং এন্ডেভার স্কলারশিপ যেটা রাজীব বললেন, সেগুলোতে অবশ্যই ট্রাই করবেন আরটিপির পাশাপাশি। তো আমি একটু জানতে চাচ্ছি রাজীব যে এই অস্ট্রেলিয়াতে যে অ্যাডমিশনের প্রক্রিয়াটা, ইউনিভার্সিটিতে যে ডকুমেন্টগুলো সাবমিট করা লাগে, ইউএসএ তে যেমন ধরা যায় অনেক সময় হার্ড কপি পাঠানো লাগে, অস্ট্রেলিয়াতে কি এরকম হার্ড কপি পাঠাতে হয় বা অ্যাপ্লিকেশন ফি রয়েছে? এগুলো নিয়ে যদি একটু বলতেন। টিল নাও এখন পর্যন্ত আমার জানা মতে ওরা মানে অ্যাডমিশন ফিটা নাই, বাট অদূর ভবিষ্যতে ওরা এটা স্টার্ট করবে আমি যতটুকু শুনেছি। আমার সময় আমি যতটুকু জানি ইউএনএসডব্লিউতে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি ছিল, বাট সেটাও ওমিট করে দেওয়া হয়েছিল, কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে গিয়া থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি যে উইল লিস্টে ছিল, সো এটা ওরা ইয়া করে দিয়েছিল। বাট টিল নাও আমার জানা মতে নাই, বাট ওরা চিন্তা করতেছে অ্যাডমিশন ফিটা ইনক্লুড করা, অ্যাপ্লিকেশন ফিটা ইনক্লুড করা। সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে ডকুমেন্টগুলো লাগে, অবশ্যই সিভি লাগবে, রিসার্চ প্রপোজাল লাগবে, দেন হচ্ছে গিয়ে সুপারভাইজার অ্যাপ্রুভাল লাগবে, যেটা আমি আগেই বললাম। এটা ছাড়া ওরা ওই অ্যাপ্লিকেশন গ্রান্টিটি করবে না। আইএলস বা জিআরই, আইএলস বা টোফেলের যে কোনো একটা স্কোর লাগবে, মিনিমাম অ্যাডমিশন রিকোয়ারমেন্ট যেটা। দেন হচ্ছে গিয়ে রেফারেন্স লাগবে, 3 থেকে 4 জনের রেফারেন্স লাগবে। এই 4-5টা জিনিস থাকলে যে কোনো স্টুডেন্ট যে কোনো টাইমে ওই এপ্লাই করতে পারবে। এটা ম্যান্ডেটরি না যে আমার মার্চ বা ফেব্রুয়ারি অথবা আগস্ট বা সেপ্টেম্বরে এপ্লাই করতে হবে। এটা কোনো ম্যান্ডেটরি না। কারো যদি এখনো ডকুমেন্টগুলা থাকে সে অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্র্যাজুয়েট অফিস কি করে, অটোমেটিক্যালি আপকামিং যে একটা রাউন্ড থাকে তার জন্য তাকে সিলেক্ট করে ফেলে। সো এটা ম্যান্ডেটরি না যে সাপোজ কেউ যদি এপ্লাই করলো ডিসেম্বরে, সো সে অটোমেটিক্যালি ইনক্লুডেড ফর রাউন্ড 1 লাইক ফেব্রুয়ারি মার্চ সেই সময়ের জন্য। সো ওয়েট করা লাগবে তেমন কিছু না। কারো যদি সবগুলো ডকুমেন্ট রেডি হয়ে যায় সে ইমিডিয়েটলি এপ্লাই করে দিতে পারবে। সো মেইনলি হচ্ছে সিভি, দেন রেফারেন্স, দেন রিসার্চ প্রপোজাল, আইএলটিএস স্কোর, পাবলিকেশন যদি থাকে সেই লিস্টগুলা, সুপারভাইজারের অ্যাপ্রুভাল। এই কয়েকটা ডকুমেন্ট অ্যাডমিশনে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই লাগবে। দেন ইন ফিউচার ওরা যদি আরো কোনো ডকুমেন্ট লাগে সেইগুলো ওরা আস্ক করবে। অবশ্যই পাসপোর্টের ডকুমেন্ট তো অবশ্যই দেওয়া লাগবে, এটা তো ম্যান্ডেটরি না বলার কিছু নেই। পাসপোর্টের ডকুমেন্ট তো অবশ্যই দেওয়া লাগবে, এটা বাদে বাকি যেগুলো বললাম সেগুলো লাগবে। ধন্যবাদ অনেক। তো দর্শকবৃন্দ, আমরা যেটা শুনছি অস্ট্রেলিয়াতে এই অ্যাপ্লিকেশন করার প্রসেসটা খুবই ইজি এবং স্মুথ কম্পেয়ার টু নর্থ আমেরিকা। নর্থ আমেরিকাতে অনেক সময় দেখা যায় অনেক ইউনিভার্সিটি জিপিএ কনভার্সন চায়, অনেক অ্যাক্রেডিটেশন চায় বা ইভ্যালুয়েশন এর কিছু জিনিসপত্র রয়েছে। বাট অস্ট্রেলিয়াতে আবার নর্থ আমেরিকাতে কিন্তু প্রতিটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো যার জন্য স্টুডেন্টদেরকে অনেকটা চুজ করতে হয় যে আমি যদি 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি তাহলে প্রত্যেকটাতে যদি ইন এভারেজ $75 থাকে বা $100 থাকে, তো আমার $500 ওইখানেই কিন্তু আমার গায়েব হয়ে যাচ্ছে। তো অনেক চুজি হতে হয় যে কোথায় কোথায় আমি অ্যাপ্লাই করবো। অস্ট্রেলিয়াতে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন ফিটা নেই। তো এই জন্য আপনারা সবাই অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। আর তারপরে প্রশ্ন যাচ্ছি একটু ভিসা নিয়ে রাজীব। আমাদের যে অস্ট্রেলিয়াতে যদি স্কলারশিপ পায় কেউ, তো ভিসা অ্যাপ্লাই এর সময় কি তাকে আলাদা করে কোনো ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়? ইট ডিপেন্ডস। যদি ফুল ফান্ডেড হয়, নট নেসেসারি। যদি অস্ট্রেলিয়াতে কিন্তু আমি আসলে এটা বলতে ভুলে গেছি, অস্ট্রেলিয়াতে কিন্তু আরটিপি স্কলারশিপ বিভিন্নভাবে দেওয়া হয়। সো এটা একটু আবার ইনক্লুড করি। একটা যদি হয় অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কর্তৃক আরটিপি স্কলারশিপ, দ্যাট মিনস টোটালি ফ্রি, কিছুই লাগবে না, ইভেন ভিসা ফিটাও লাগে না। অনেক সময় এটা মৌকুফ করে দেয়, সো এটা বাদ। আরেকটা হচ্ছে আরটিপি স্কলারশিপ বায়া ইউনিভার্সিটি থ্রু, দ্যাট মিনস ভিসা ফিটা লাগবে। অনেক সময় এটাও ইউনিভার্সিটি মৌকুফ করে দেয়, বাট এখন সেটা উঠে গেছে। অনেক সময় এয়ার ফ্রিটা দেওয়া হয়, মানে এয়ারপ্লেন ওয়ান ওয়ে টিকিটটা দেওয়া হয়, এটাও এখন অলমোস্ট উঠে গেছে, এটা ওরা তুলে ফেলছে। বাট অন্যান্য যে সুবিধাগুলো আমি বলছিলাম একটু আগে সেগুলো সবই দেওয়া হয়, লাইক মেডিকেল ইন্স্যুরেন্স, আদার টিউশন ফি অফসেট অ্যান্ড লিভিং অ্যালাউন্স, দোজ থিংস। এটার বাইরেও সেম অ্যামাউন্ট স্কলারশিপ কিন্তু প্রফেসর ফান্ডিং থেকে দেওয়া হয় অনেক সময়, কিন্তু এটা আরটিপি স্কলারশিপ না, ওইটাকে বলা হয় হচ্ছে গিয়ে আরটিপি অ্যামাউন্ট, বাট এটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্কলারশিপ। সেই ক্ষেত্রে ওদের কিন্তু মেডিকেলের ইন্স্যুরেন্সটা ওদের নিজেদের বেয়ার করতে হয়। ফাইনাল
অ্যাডমিশনের সিও এটা মানে সেটা সিও এটা পাওয়ার আগে মেডিকেল ইন্স্যুরেন্সের টাকাটা ওদের অস্ট্রেলিয়া ফান্ডে জমা করতে হয়। এটা বেশ ফর সিঙ্গেল স্টুডেন্টদের জন্য প্রায় $3,000 থেকে $4,000 এটা দেওয়া লাগবে মাস্ট, আদারওয়াইজ ওরা সিওই অ্যাপ্রুভ করবে না। যদি আর যদি ফ্যামিলি নিয়ে আসতে চায় এটা অলমোস্ট অ্যারাউন্ড 10 to 12,000 পড়ে যায়। সো ডিপেন্ড করে হচ্ছে গিয়া স্পাউস প্লাস হচ্ছে হাউ মেনি কিডস, সবগুলোর উপর ডিপেন্ড করে আর কি। সো এটা 10 to 12,000 পড়ে যায়, বাট সিঙ্গেল স্টুডেন্টের জন্য 3 থেকে 4 হাজার। সো ডিপেন্ড করে যদি আরটিপি স্কলারশিপ বাট ইন্ডাস্ট্রি থ্রুতে, দেন অন্যান্য যে সুবিধাগুলো আছে কিছুটা অনেকাংশে কমে যায়, লাইক টিউশন ফি, সরি নট টিউশন ফি, এয়ার ফেয়ার, তারপর হচ্ছে গিয়ে ভিসা ফি, যেগুলা অনেক সময় অন্যান্য যে টপ টু যেটা বলছিলাম সেটাতে দেওয়া হয়, বাট এখানে ক্ষেত্রে তো দিবেই না। প্লাস হচ্ছে গিয়ে মেডিকেল ইন্স্যুরেন্সটাও দিবে না, এটা নিজেদের বেয়ার করতে হয়। তৃতীয় হচ্ছে গিয়ে এখানে আসার পরে অনেক ফেসিলিটিস আছে, যেটা আমি বলছিলাম যে টপ আপ স্কলারশিপ, প্লাস হচ্ছে গিয়ে রিলোকেশন ফি, প্লাস হচ্ছে গিয়ে ট্রাভেল অ্যালাউন্স ফি, এই জিনিসগুলো অনেকাংশে হ্রাস কমে যায়। টপ আপ তো পাওয়ার সম্ভাবনা 0%, মানে তাদেরকে দেওয়া হয় না, যারা ইন্ডাস্ট্রি থেকে আসে, ইন্ডাস্ট্রি স্কলারশিপটা গেইন করে তাদেরকে দেওয়া হয় না। অন্যান্য জিনিসগুলো অনেকাংশে কমে যায়। সো যারা ইন্ডাস্ট্রি থ্রুতে আসে তাদের ক্ষেত্রেও সেই জিনিসগুলা ওই মেডিকেল এক্সপেন্সের টাকাটা দেখা মানে আগে দিয়ে আসতে হয়। আরেকটা স্কলারশিপ আছে, যেমন আমাদের বর্তমানে বাংলাদেশে যেটা হয় প্রাইম মিনিস্টার স্কলারশিপ, প্লাস হচ্ছে চায়নাতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, বা কানাডাতে কানাডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, অনেক স্টুডেন্ট এখানে আসে, তাদেরও কিন্তু এই মেডিকেল ফিটা দিয়ে আসতে হয়। প্লাস হচ্ছে গিয়ে তারাও এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হয়, মানে যেই অস্ট্রেলিয়া গভর্নমেন্ট যে একটা আরটিপি স্টুডেন্টদের যেটাগুলো দেয় সেই জিনিসগুলো ওরা পায় না। তো ওদের এগুলো জিনিসগুলো নিজেদের বেয়ার করতে হয়। সো মেডিকেল ইন্স্যুরেন্স ফিটা অবশ্যই দেওয়া লাগবে বিফোর গেটিং সিওই। দেন হচ্ছে গিয়ে ব্যাংক ব্যালেন্সের যে বিষয়টা, ওইটা যদি দিয়ে ফেলা হয়, দেন ব্যাংক ব্যালেন্স, দ্যাট মিনস অলরেডি সে অলরেডি অ্যাপ্রুভড ফ্রম ইউনিভার্সিটি। সো আলাদা করে আর বাড়তি কোনো কিছু দেখানোর প্রয়োজন নাই। সে আইদার আরটিপি স্কলারশিপ নর্মাল ওয়েতে হোক ওর আরটিপি স্কলারশিপ ইন্ডাস্ট্রি থ্রুতে হোক, কোনো সমস্যা নেই, তাকে আর আলাদা করে ব্যাংক ব্যালেন্স দেখাতে হয় না। বাট আমি যতটুকু জানি যে এমনি অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্ট থেকে অস্ট্রেলিয়ার ফিটা বা ভিসাটা অ্যাপ্লাই করতে হয়, সেখানে একটা ডকুমেন্ট ওরা চায় এরকম যে ইউর ব্যাংক স্টেটমেন্ট কাইন্ড অফ সামথিং। সো ওইটা নর্মাল যে কোনো একটা নর্মাল ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিলেও হয়ে যায়, যেটা আমি করেছিলাম আর কি। আমি নর্মাল একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছিলাম, এটা ওরা এত অ্যাভয়েড করে না, জাস্ট নামে মাত্রে দেওয়া, বাট ওইখানে ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে এমন কোনো রুলস নাই। ধন্যবাদ। অনেক ইনফরমেটিভ ছিল তোমার আলোচনাটা। তো এই সিওই সম্পর্কে একটু অনেকে জানতে চাচ্ছে। কনফার্ম সিওইটা হচ্ছে গিয়ে সার্টিফিকেট অফ এনরোলমেন্ট। আমি যদি ভুল না বলে থাকি, আসলে ভুলে গেছি অনেক সময়, বাট কনফার্মেশন অফ এনরোলমেন্ট। কনফার্মেশন কাইন্ড অফ সিমিলার কিছু একটা হবে আর কি। কনফার্মেশন অফ এনরোলমেন্ট বা সামথিং কাইন্ড অফ কিছু একটা হবে, মানে এটা দিয়ে আসলে ফাইনাল অ্যাপ্রুভাল যে ওর ওইটার মধ্যে সবকিছু লেখা থাকে যে কতটুকু স্কলারশিপ পাওয়া একটা স্টুডেন্টকে দেওয়া হয়েছে, সে আইএলটিএস দিয়ে গ্রান্টেড হয়েছে নাকি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে গ্রান্টেড হয়েছে, কখন থেকে শুরু করতে হবে ক্লাস, এভরিথিং ওইটার মধ্যে দেওয়া থাকে, ওইটা দিয়ে মেইনলি অ্যাপ্লাই করতে হয় আর কি। ভিসা অ্যাপ্লাই করতে হয় ওইটা দিয়ে। আচ্ছা, তো আমরা এখন একটু ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। একটু তুমি যদি সংক্ষেপে বলতো যে কি কি ডকুমেন্ট মোটামুটি লাগে, এবং এটা কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হয় নাকি অন্য কোনো দেশে সাবমিট করতে হয়? এটা হাই কমিশনটা আর কি। বাংলাদেশ থেকেই বায়া অনলাইন। বাংলাদেশে আসলে অস্ট্রেলিয়া এম্বাসি নাই আমি যতটুকু জানি, বা সেরকম অফিস নাই। সো আমাদের ডকুমেন্টগুলো ডাইরেক্টলি চলে যায় দিল্লিতে, মানে ইন্ডিয়াতে চলে যায়, দিল্লি থেকে ওরা জেনারেলি ভিসাটা অ্যাপ্রুভ করে। সো ভিসা অ্যাপ্লিকেশনের সময় যেটা লাগে হচ্ছে গিয়ে নর্মাল বেসিক জিনিসপত্র, লাইক রেজুমে, তারপর হচ্ছে গিয়ে ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, দেন রেফারেন্স আইডি, ফাদার মাদার্স ন্যাশনাল আইডি কার্ড, দেন কারো নামে যদি ভুল থাকে সেটার অ্যাফিডেভিট কপি, দেন হচ্ছে গিয়ে আরেকটা ডকুমেন্ট দেওয়া লাগে, সেটা হচ্ছে গিয়ে আমি ভুলে গেছি সঠিক ফুল ফর্মটা, জিটিই নামে একটা ফর্মটা ঠিক একটা অ্যাপ্লিকেশন টাইপ, যে আমি এক দেশ থেকে আরেক দেশে মাইগ্রেট করতেছি, এটা রিজনটা কি সেটা একটু তুলে ধরতে হয় এক পাতার মধ্যে। সো সেই জিনিসটা লাগবে। দেন হচ্ছে গিয়ে 1221 নামে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হয়। দেন 80 নামে আরেকটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হয়। দেন মেডিকেল ইন্স্যুরেন্সের যে কপিগুলা ইউনিভার্সিটি থেকে যতগুলা কপি পাঠানো হবে ফুল স্কলারশিপের ক্ষেত্রে সেগুলা সাবমিট করা লাগে। যদি
মেডিকেল ফিটা নিজে দেওয়া হয়, সেক্ষেত্রে নিজে কিভাবে বহন করা হয়েছে বা এক্সপেন্সটা কিভাবে বেয়ার করা হয়েছে সেই জিনিসগুলো ডকুমেন্টগুলো অ্যাড করতে হয়। আর হচ্ছে গিয়ে রেফারেন্স অ্যাড করতে হয়। এই তো সবগুলোই তো বলে ফেললাম। ধন্যবাদ। তো ভিসা ফিটা অ্যামাউন্টটা কিরকম পড়ে? ভিসা ফি হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 40,000 টাকা বাংলাদেশে। সো ইটস লাইক অ্যারাউন্ড $582 অস্ট্রেলিয়ান ডলার। আমার সময় ছিল, বাট এটা হয়তো এখন আরো ইনক্রিজ করছে। এখন তো সময় অসময়ে তো অনেক সবকিছু বাড়ে। এক্সপেন্সিভ মনে হচ্ছে হ্যাঁ, অস্ট্রেলিয়া। হ্যাঁ, হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ বলা যায়। এটাও আসলে লাকি, আমি বললাম না যে যারা পিওর অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটা পায়, এটা মাফ। সো আচ্ছা। মোটামুটি মানে যারা খুবই হাইলি ক্যালিফার হয় তাদের ক্ষেত্রে ওরা অনেক কিছুই মানে মাফ করে দেয় যে না লাগবে না, তুমি আসো বাবা, এসে এখানে আমাদেরকে জ্ঞান দান করো, এরকম টাইপের কিছু একটা আর কি। সো এই আর কি। সো ওদের বাট নর্মাল স্টুডেন্টদের জন্য একটু টাফ বলা যায়। তো অস্ট্রেলিয়াতে পড়াশোনা শেষ করে কিন্তু অনেকেই স্থায়ী বাসিন্দা হতে চায়। তো ধরো কেউ কোনো স্টুডেন্ট পড়াশোনা শেষ করলো, তারপর কি অস্ট্রেলিয়ান সরকার তাকে জব খোঁজার জন্য ভিসা দেয় বা কোনো পাথওয়ে আছে মানে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য? একটু যদি আলোচনা করতে এই বিষয়টা আহ, নিয়ে। যারা মাস্টার্স করতে আসে তাদেরকে 2 থেকে 3 বছরের একটা সময় দেয়। এটাকে বলা টেম্পোরারি ভিসা। আর যারা পিএইচডি করে, পিএইচডি করার পরে তাদেরকে 4 বছরের একটা ভিসা দেয়। এটাও টেম্পোরারি ভিসা। বিফোর গেটিং পিআর অর পার্মানেন্ট রেসিডেন্সিপ। সো ওই 4 বছরের মধ্যেই মেইনলি পিআর অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করা সবাই চেষ্টা করে আর কি, অ্যাপ্লিকেশনটা করার। জেনারেলি রিসেন্টলি ওরা একটা ভিসা চালু করেছে, সেটা হচ্ছে গ্লোবাল ট্যালেন্ট ভিসা। এটা আই থিঙ্ক ইউকেতে অনেক আগে থেকেই ছিল। কানাডাতেও কানাডাতেও মনে হয় অনেক আগে থেকেই ছিল। ইউএসএও রিসেন্টলি শুরু করেছে, বা অস্ট্রেলিয়া তো মেইনলি ফলো করে ইউএসএ, টু বি অনেস্ট যদি বলতে চাই। সো ওদের থেকে মেইনলি যে আইডিয়াটা ওরা নিয়ে শুরুতে মানে লাস্ট কোভিডে কিছুদিন আগে থেকে ওরা স্টার্ট করেছে এটা নেওয়ার। সো গ্লোবাল ট্যালেন্ট ভিসা দিয়ে জেনারেলি কারো যদি পিএইচডি কমপ্লিট থাকে, সে যদি একাডেমিক্যালি অথবা ওর ফিল্ডে হাইলি কোয়ালিফাইড হয়, সেটা যদি শো করতে পারে, আম, পাশাপাশি যদি ওর ফিল্ডে কেউ যদি একজন পার্টিকুলারলি এক্সপার্ট থাকে, যে কিনা অস্ট্রেলিয়ান সিটিজেন অর পিআর পার্মানেন্ট রেসিডেন্সিপ হোল্ডিং করে রাখছে, তারা যদি থাকে, সে যদি নমিনেট করে, রিসেন্টলি এই ভিসাটা অনেক সবাই পাচ্ছে মোটামুটি। মানে ওই স্কিল নমিনেশন বা রিজনাল ক্যাটাগরিতে যেই ভিসাগুলো আছে সেগুলোতে অনেক টাইম কনজিউমিং বলা যায়। লাইক পয়েন্টের একটা বিষয় থাকে, প্লাস হচ্ছে গিয়ে আইএলস বা জিআরই বিষয় থাকে, আইএলস এর নাম্বার তোলার বিষয় থাকে। বাট এই গ্লোবাল ট্যালেন্টে কিন্তু সেটা লাগে না। সেটা হচ্ছে গিয়া বেসড অন ইউর কোয়ালিফিকেশন। ওরা সেটা দেওয়ার চেষ্টা করছে। ওরা চেষ্টা করছে যে পার্টিকুলারলি 10 থেকে 12টা সেক্টর আছে, সেই সেক্টরে মানুষগুলাকে ওরা এই দেশে রাখার জন্য। তো অবশ্যই সেটা ওরা ভেরিফাই করবে, তার একাডেমিক কোয়ালিফিকেশন, তার অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ড, লাইফের যত কিছু আছে, এক্সপেরিয়েন্স, তার পক্ষে কি একটা মিনিমাম অ্যামাউন্ট স্যালারি রেঞ্জে আর্ন করা পসিবল কিনা ইন ফিউচার, সেই জিনিসটা ওরা চেক করে। সেই জিনিসগুলোর উপর বেসিস করে ওরা এই ভিসাটা দেয়, মানে পার্মানেন্ট রেসিডেন্সিপটা দেয়। এটাকে বলা হয় গ্লোবাল ট্যালেন্ট ভিসা। বাট রিসেন্টলি, যদিও গত বছর পর্যন্ত এটা খুবই ফাস্ট ছিল, বাট রিসেন্টলি এটা একটু স্লো হয়ে গেছে। এটার পাশাপাশি অবশ্যই স্কিল নমিনেশন ভিসা আছে, প্লাস হচ্ছে গিয়ে রিজিওনাল ক্যাটাগরিতে ভিসা আছে, 185 অর 189, 190, বা ইন্ডাস্ট্রি স্পন্সর ভিসা আছে। সো সেগুলোর ক্ষেত্রে অবশ্যই পয়েন্ট বেসিস। সো একটা স্টুডেন্ট যখন পিএইচডি কমপ্লিট করে ফেলে, আমি পিএইচডি বেসিসটাই বলতেছি, তো পিএইচডি কমপ্লিট করে ফেলে বা ওর এজ যদি আন্ডার 33 বা 32 মাঝখানে হয়, তো অটোমেটিক্যালি সে 65 পয়েন্ট গেইন করে ফেলে। দেন হচ্ছে কি একটা আইএলস বা জিআরই একটা নাম্বার থাকে, সেটাতে যদি প্রত্যেকটা ব্যান্ডে 7 তুলতে পারে, সে অটোমেটিক্যালি 10 পয়েন্ট পেয়ে যায়। সো এটা অ্যারাউন্ড 75। আর যদি 8 তুলতে পারে তাহলে 20 পয়েন্ট গেইন করে সবগুলো ব্যান্ডে, তাহলে টোটাল হয়ে যায় 85 বা 75 এই রেঞ্জের মধ্যে। দেন যদি এক্সপিরিয়েন্স থাকে, জব এক্সপিরিয়েন্স থাকে 1 বছরের চেয়ে বেশি, তাহলে সেখান থেকে 5 পয়েন্ট বা 10 পয়েন্ট, ডিপেন্ড করে হচ্ছে গিয়ে যতটুকু এক্সপিরিয়েন্স আছে তার উপর। আর হচ্ছে গিয়ে অনেক সময় পার্টনারের কাছ থেকেও কিছু পয়েন্ট পাওয়া যায়। পার্টনারের যে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে, সেখানে যদি পার্টনার 6.5 বা 7 তুলতে পারে, সেখান থেকে ওরা 5 পায়। অথবা কেউ যদি সিঙ্গেল থাকে, সেক্ষেত্রে ওরা 10 পয়েন্ট দেয়। সো মোটামুটি 85 টু 95 মোটামুটি কভার করা যায়।
তো এই 95 পয়েন্ট যদি কেউ তুলতে পারে, মোটামুটি এটা স্টেম ফিল্ড হোক বা অন্যান্য ফিল্ড হোক, স্টেম ফিল্ডের জন্য একটু 95 প্লাস মানে সে আশা করতে পারে যে ইনভিটেশন পাওয়ার। বাকিটা তো আসলে ডিপেন্ড করে হচ্ছে গিয়া কতজন মানুষ এপ্লাই করতেছে, প্লাস হচ্ছে গিয়ে কিরকম অ্যাপ্লিকেশন জমা পড়ছে তার উপর। অন্যান্য ফিল্ডের ক্ষেত্রে লাইক কমার্স আর আর্টস ফ্যাকাল্টির ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, ওদের ক্ষেত্রে আরো 5 বা 10 বেশি চাওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার দেখা মতে। বাট স্টেম ফ্যাকাল্টিদের ক্ষেত্রে 95 বা 90 হলে অ্যাপ্লিকেশন কল বা ইনভিটেশন কল পায়। এগুলোর সাথেও কেউ যদি মনে করে যে না আমি একটু রিজিওনাল এরিয়াতে গিয়ে থাকবো, সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা 5 পয়েন্ট আরো গেইন করা যায়। যে কেউ যদি মনে করে যে না আমি ব্রিসবেন, সিডনি বা মেলবোর্ন এইসব এরিয়াতে না থেকে একটু রিজনাল এরিয়াতে থাকবো, লাইক একটু ভিলেজ বা কান্ট্রি সাইড এরিয়াতে থাকবো, সেক্ষেত্রে কিন্তু 5 পয়েন্ট ইজিলি এক্সট্রা গেইন করা যায়। সেক্ষেত্রে ওইসব এরিয়াতে 2 থেকে 2.5 বছর ম্যান্ডেটরি থাকা লাগবে। অ্যাপ্লিকেশনটা সেখান থেকেই করতে হবে। তো বাট বেনিফিট হচ্ছে গিয়ে 5 পয়েন্ট এক্সট্রা পাওয়া যায়। সো সেটা হচ্ছে গিয়া আমি যেটা বললাম এটা হচ্ছে স্কিল অর রিজনাল অ্যাসেসমেন্ট প্রসেস। সেটা খুবই কম্পিটিটিভ, দেখা গেছে যে প্রায় 1.5 থেকে 2 বছর লেগে যায় ইনভিটেশন কল পেতে। সো অনেকে এতে ফ্রাস্ট্রেটেড হয়, অনেকে চলেও যায় বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রিতে, কারণ এটা আসলে অনেকে পায় অনেকে পায় না, এটা লাখের উপর। বাট যেটা বললাম গ্লোবাল ট্যালেন্ট, সেটাতে কিন্তু এই পয়েন্টের মারপেচটা নাই। সো দেখা গেছে যে কেউ যদি একাডেমিক্যালি বা ওর ফিল্ডে যদি টেকনিক্যালি সাউন্ড হয়, প্লাস হচ্ছে গিয়ে যদি সে একটু মেরিটোরিয়াস বা ক্যালিবার লেভেলের হয়, একটু ভালো অ্যাচিভমেন্ট থাকে লাইক অ্যাওয়ার্ড, কনফারেন্স, পাবলিকেশন এন্ড সাইটেশন, রিসার্চ, গুগল স্কলার অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট, ওরা সবকিছুকে ওরা এভালুয়েট করে বা মূল্যায়ন করে। সো জিনিসগুলো যদি থাকে, আর যদি যে নমিনিও হয় সে যদি বলে যে না ওর দ্বারা আসলেই কিছু সম্ভব, তাহলে কিন্তু এটা ইজিলি মানুষ প্রায় 1 বছর আশা করা যায় যে 1 বছরের মধ্যে আফটার পিএইচডি হয়ে যায়, মানুষ আশা করতেই পারে। এবং এটা শুধুমাত্র এই দেশ থেকেই করা লাগবে তা না। রিসেন্টলি কিন্তু অনশোর থেকেও কেউ অনশোর বা অফশোর বোথ সাইড থেকে এটা অ্যাপ্লিকেশন প্রসেস ওকে। কেউ যদি চায়না, কোরিয়া, জাপান থেকে পিএইচডি করে কেউ এপ্লাই করতে চায়, দ্যাটস ফাইন। রিসেন্টলি অনেকেই আসতেছে যারা চায়না, কোরিয়া, জাপান থেকে পিএইচডি করে ডাইরেক্টলি এখানে ঢুকতেছে এই ভিসার মাধ্যমে, কারণ ওরা অলরেডি পিএইচডি করা ওদের। হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্য নমিনেশন ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট, বাট সেটারও ওয়ে আছে। আসলে এগুলা নিয়ে আমি গত কয়েক মাস ধরে ঘাটাঘাটি করতে করতে আমি অনেক কিছু জেনে ফেলছি, তো আমি জানি জিনিসগুলা। সো সেটারও ওয়ে হচ্ছে গিয়ে লাইক ফর স্টেম ফ্যাকাল্টির ক্ষেত্রে সিএসআইআরও লাইক এখানে বলা যায় যে ওয়ান অফ দ্য টপ ইন টেকনিক্যাল সাইড বলা যায় সিএসআইআরও। সো ওদের কাছে যদি কেউ অ্যাপ্লিকেশন বা বলে যে আমি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, তোমরা কি আমাকে কেউ নমিনেশন এজ এ নমিনি আমাকে সাহায্য করবে কিনা, ওরা কিন্তু সেটা অ্যাপ্রুভ করে বেসড অন ইউর কোয়ালিফিকেশন। বা অনেক আইডিপি আছে, বিভিন্ন সংস্থা আছে, সেই জিনিসগুলো যদি সাহায্য করতেই পারে যারা মানে অস্ট্রেলিয়ার বাইরে আছে, এই যে অ্যাজ এ নমিনি। সো মানে পথ খোলা আছে। সো এটা কোনো অসম্ভব কিছু না যে এটা গেইন করা, বাট অবশ্যই এই ভিসাটা পেতে টেকনিক্যালি অনেক হাই ক্যালিবার হওয়া লাগে আমি যতটুকু জানি, যদিও অনেকেই নর্মাল হইতেও পাচ্ছে, বাট জেনারেলি ওরা চেষ্টা করে যে যারা রিয়েলি ইন্টেলেকচুয়াল, যারা বিট করতে পারবে ওয়ার্ল্ডের সব কান্ট্রিতে, এবং তাদেরকেই ওরা চেষ্টা করে যে এই ভিসাটা দেওয়া। এটা ওয়ান কাইন্ড অফ ডিস্টিংগুইশ ট্যালেন্ট ভিসা। পূর্বে নাম ছিল ডিস্টিংগুইশ ট্যালেন্ট ভিসা, বাট বর্তমানে এটা গ্লোবাল ট্যালেন্ট ভিসা কাইন্ড অফ সামথিং। ধন্যবাদ রাজীব, অনেক এলাবোরেটলি আমাদেরকে তুমি ইনফরমেশন গুলো দিয়েছো। আমার নেক্সট প্রশ্নটা আসলে কোভিড-19 এটাকে কেন্দ্র করে। আমরা জানি যে কোভিড-19 এর জন্য অস্ট্রেলিয়ান সরকার অনেকদিন যাবত কিন্তু বর্ডারটা ক্লোজ রেখেছিল। তো আমি একটু জানতে চাচ্ছি বর্তমানে কি অবস্থা, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কি ঢুকতে পারছে কিনা বা কবে নাগাদ ঢুকতে পারবে বলে তুমি মনে করো? আসার কথা হচ্ছে গিয়ে গত মাস থেকে ওরা বিফোর ক্রিসমাস ওরা বর্ডারটা ওপেন করেছে আফটার 2020 মার্চ। ওরা ওপেন করেছে পুরা অস্ট্রেলিয়া ইন্টার স্টেট টু স্টেট অর ইন্টারন্যাশনালি ডিসেম্বর 1 তারিখ থেকে গত মাসে। সো এখন আস্তে আস্তে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওরা আনা শুরু করবে, বাট রুলস হচ্ছে গিয়ে ডাবল ভ্যাকসিনেশন হতে হবে, ইফ পসিবল বুস্টার ডোজও থাকতে হবে। কোনো ইউনিভার্সিটি এটা ম্যান্ডেটরি করে দিয়েছে, যেমন লাইক আমার ইউনিভার্সিটিতেই আমাদেরই যদি 14 ফেব্রুয়ারি পরে কারো যদি ডাবল ডোজ না থাকে আমাদেরকে ঢুকতে দিবে না, এটা অলরেডি মেইল দিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রত্যেক স্টাফ বা স্টুডেন্টদের। সো এটা ম্যান্ডেটরি যে কোনো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কোভিড-19 এর যে ডাবল ডোজ এটা থাকতে হবে। দেন
all the other process are like similar like before কোভিড যে সিচুয়েশন ছিল, এখন ওরা স্টুডেন্ট নেওয়া শুরু করবে আস্তে আস্তে। সো এখন কেউ যদি অস্ট্রেলিয়াতে আসতে ইচ্ছুক হয়, তাদের উচিত আর একটু ডেসপারেটলি প্রফেসরদের সাথে যোগাযোগ করা। কারণ টু বি অনেস্ট লাস্ট 1.5 ইয়ার কিন্তু ওরা কোনো স্টুডেন্ট নিতে পারে না সেভাবে, বলতে গেলে জিরো, কারণ আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার পুরো টোটালি ক্লোজ ছিল। সো কেউ যদি এখন ডেসপারেটলি প্রত্যেকটা প্রফেসরই চাইবে যে 3 থেকে 4 জন, বা যদি ওদের কাছে যদি ফান্ড থাকে আরো বেশি স্টুডেন্ট নেওয়ার। সো চেষ্টা, আমার যেটা মনে হয় যে প্রত্যেক স্টুডেন্টদের এখন ট্রাই করা উচিত, স্টুডেন্ট প্রফেসরদের মেইল দেওয়া উচিত অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। সো এই ক্ষেত্রে হয়তো বা প্রফেসরও রেসপন্স করবে। হ্যাঁ, এর মানেই না যে এই ক্রিসমাস হলিডে টাইমে, আফটার হলিডে পরে যাতে মেইল দিলে হয়তো বা রেসপন্স পাবে। প্লাস হচ্ছে গিয়া সামনে কিন্তু একটা রাউন্ড আছে, যেটা বললাম ফেব্রুয়ারি 15 থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত। সো এটা কিন্তু পিক টাইম, আমি আবারও বলতেছি, এই টাইমটা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করার জন্য পিক টাইম, যেটা হচ্ছে গিয়ে ইউএসএ তে আমি বলবো যে ওই আগস্টের আগে যে টাইমটা হয় ফল সেমিস্টার ধরার জন্য, অস্ট্রেলিয়াতে হচ্ছে গিয়ে এই টাইমটা পিক টাইম। ওরা এই টাইমে স্টুডেন্টগুলা বেশি প্রায়োরিটি দেয়, ওদের কাছে ফান্ডিংটা এই টাইমে বেশি থাকে। সো এই টাইমে অ্যাজ মাচ অ্যাজ স্টুডেন্ট ওরা নেওয়ার চেষ্টা করে। দেন যদি ফান্ডিং কিছু বাকি থাকে বা কারো কাছে যদি অবশিষ্ট কিছু থাকে, তারা দেন সুযোগ পায় হচ্ছে গিয়া আগস্ট সেপ্টেম্বরের যে সেশনটা সেই টাইমে। সো সবারই উচিত এই টাইমে আসলে অ্যাপ্লাই করা। বর্ডার খুলে দেওয়া হয়েছে, সো অ্যাজ মাচ মানে এখন শুধুমাত্র ডিপেন্ড করতেছে স্টুডেন্টের কোয়ালিটির উপর, সুপারভাইজারের অ্যাপ্রুভালের উপর, আর স্টুডেন্টদের ইচ্ছা শক্তির উপর, যে সে আসলে আসতে চায় কিনা। ধন্যবাদ রাজীব, অনেক সুন্দর করে বলেছো। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখন লাইভ থেকে প্রশ্ন নিচ্ছি। তো প্রথম প্রশ্নটা করেছে ইমতিয়াজ আহমেদ তুহিন। হ্যালো ভাইয়া, could you please suggest any full funding opportunity for post graduation in Australia for business background? আমি অলরেডি তো যেটা বললাম, অবশ্যই আরটিপি সবার ফার্স্টে এটাই টার্গেট করা উচিত। বিসাইড দ্যাট অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ, এছাড়াও আছে ইন্ডেভার স্কলারশিপ। এই স্কলারশিপগুলা খুবই বিজনেস ফ্যাকাল্টির জন্য আর আর্টস ফ্যাকাল্টির জন্য খুবই প্রমিজিং আমি বলবো। সো কারো যদি ইচ্ছা থাকে যে এইসব ফ্যাকাল্টিতে ফুল ফান্ডিং আসার জন্য, অবশ্যই ফার্স্টে নর্মাল প্রসেসে সুপারভাইজারকে মেইল করা। দেন সুপারভাইজার যদি অ্যাপ্রুভ করে, দেন সুপারভাইজারই নেক্সট প্রসিজারগুলো বলে দিবে যে না কোন কোন ওয়েতে আছে যা অ্যাপ্লাই করা যায়, কোন কোন প্রসেসগুলো ফলো করা লাগবে। আর অনেক সময় কিন্তু এই ফান্ডিং এর বাইরেও সুপারভাইজারের নিজস্ব ফান্ডিং থাকে। আমি আবারও বলতেছি, অস্ট্রেলিয়াতে কিন্তু ফান্ডিং এর অনেক ওয়ে আছে। এটা শুধু আরটিপি বা ইন্ডেভার বা অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড না, বা ইন্ডাস্ট্রি স্কলারশিপ না, এটা বাইরেও সুপারভাইজারের আলাদা ফান্ডিং থাকে। অনেক সময় দেখা যায় যে ওদের কাছে আলাদা প্রত্যেক অ্যানুয়ালি একটা ইউনিভার্সিটি একটা ফান্ডিং বরাদ্দ রাখে প্রত্যেকটা সুপারভাইজারের কাছে। সেই ফান্ডিং থেকেও কিন্তু ওরা ফান্ডিং করতে পারে। সো অবশ্যই এই ফান্ডিং এগুলোর বাইরেও অন্যান্য কোনো ফান্ডিং থাকলে সুপারভাইজারের থ্রুতে সেটা অ্যাপ্লাই করার একটা ওয়ে আছে। বাট সবার ফার্স্টে যেটা করতে হবে, প্রফেসরকে মেইল করা। সেইটা করার পরে দেন রেস্ট অফ দ্য প্রসিজার তুমি যে কোনো একটা স্টুডেন্ট নিজেই বুঝতে পারবে। ধন্যবাদ। তারপর প্রশ্ন করেছি আজাদ তামিম, আন্ডার গ্রাজুয়েট থেকে আরটিপি স্কলারশিপ পাওয়ার জন্য প্রোফাইলটা কিভাবে ঠিক করা যায় ভাইয়া, যদি বলতেন। আর অস্ট্রেলিয়াতে ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর পার্সপেক্টিভ নিয়ে যদি বলতেন। ওকে, সো আন্ডার গ্রেডের থেকে আমি বলবো যে অবশ্যই ভালো সিজিপি, এটার কোনো বিকল্প নেই। যেহেতু তার মাস্টার্স নাই, অবশ্যই তাকে কিন্তু বিট করা লাগবে যারা মাস্টার্স করে আসছে অলরেডি অন্যান্য কান্ট্রি থেকে, তাদের সাথে। সো অবশ্যই হাইলি কোয়ালিফাইড হতে হবে। হাইলি কোয়ালিফাইড মিনস, আমি যদি আরো একটু স্পেসিফিকলি বলি, একটা ব্যাচের ফার্স্ট বয় বা সেকেন্ড বয়, কাইন্ড অফ সিমিলার থিংস। সিজিপিএ 3.75 এর উপরে প্লাস, ডিন লিস্টেড অফ অনার্ড, এই অ্যাওয়ার্ডগুলো যদি থাকে, তখন কিন্তু অটোমেটিক্যালি যতই অন্যান্য স্টুডেন্টগুলো থাকুক, তাদের সাথে কিন্তু তার একটা কম্পিট দেওয়ার মতো জিনিসগুলো থাকে। আমি হয়তো বা জিনিসটা বলতে ভুলে গেছি, একটা স্টুডেন্ট যখন ওরা সিলেক্ট করে, তারা কিন্তু যে জিনিসগুলো দেখে প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু মার্কিং করে। সিজিপিএ তার উপর একটা মার্কিং করে,
রিসার্চ এক্সপিরিয়েন্সের উপর একটা মার্কিং করে, কারো যদি মাস্টার্স থাকে সেটার উপর একটা মার্কিং পায়, কারো যদি মাস্টার্স না থাকে সেটার উপর একটা মার্কিং পায়, কারো যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেটার উপর একটা মার্কিং পায়, জব এক্সপিরিয়েন্স যদি পার্টিকুলার ফিল্ডে থাকে সেটার উপর একটা মার্কিং পায়। দেন হচ্ছে গিয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেটা যদি হয় লাইক ম্যাথ অলিম্পিয়াড, physics olympiad kind of things, or any extracurricular activities, leadership qualities or any kind of qualities, ওরা যদি এই সার্টিফিকেটগুলো যদি ইনক্লুড করা যায়, ওইটার কারণে কিন্তু ওরা মার্কিং পায়। সো ওরা প্রত্যেকটা জিনিসের উপর মার্কিং করে। দেন ওরা কিন্তু সুপারভাইজার অ্যাপ্রুভালের ব্যাপারটার উপর মার্কিং করা হয়। ওই ফিল্ডে, যে ফিল্ডে অ্যাপ্লাই করা হইতেছে সেই ফিল্ডটা কি অস্ট্রেলিয়াতে আদৌ সেটা খুবই প্রমিজিং কিনা সেটার উপর একটা মার্কিং করা হয়। তো যেই জিনিসগুলোর উপর বেসিস করে দেন তারা মেরিট লিস্ট করে। দেন আফটার দ্যাট ওদের ফান্ডিং যতটুকু আছে সে বেসিসে ওরা প্রথম ৫ জন বা ১০ জনকে ওরা আমন্ত্রণ জানায়। সো কোনটা দিয়ে আসলে করা মানে কি বেসিসে করে সেটা আসলে একজনের একটা রেটিংস কম থাকতেই পারে, আরেকজনের একটা বেশি থাকতেই পারে। সো এটা আসলে প্লাস মাইনাস হয়ে যায়। সো আন্ডার গ্রাজুয়েট যেহেতু আম ওদের মাস্টার্স নাই, অবশ্যই এটা ডিসঅ্যাডভান্টেজ। বাট এটাও কিন্তু অ্যাডভান্টেজ করা যায় যদি আন্ডার গ্রাজুয়েট থাকাকালীন সময়ে কোনো সিনিয়রের সাথে ছোটখাটো কনফারেন্স বা জার্নালে কাজ করা যায়। সেক্ষেত্রে কিন্তু ইজিলি নামটা কিন্তু সেই সিনিয়র ইনক্লুড করে দেয় বা করার মতো একটা ইয়া থাকে যদি কাজ করা যায়। যেমন আমি যদি আমার পার্সোনাল অপিনিয়নই বলি, আমার কিন্তু আন্ডার গ্রেডেই ২ টা পাবলিকেশন ছিল এবং এলসবিআরই ছিল। এটা মানে এটা কিন্তু আমার অনেক প্লাস পয়েন্ট ছিল। সো সম্ভব যদি কোনো সিনিয়র বা কোনো সুপারভাইজার যে থিসিস করার সময় যে টপিক নিয়ে কাজ করা হয় সেটা যদি আগে থেকে একটু ধারণা নিয়ে ওই টপিক নিয়েই কাজ করা যায়, দেন ওই রিলেটেড কোনো কিছু কনফারেন্স বা পাবলিক জার্নাল প্রিপেয়ার করা যায়, সেটা কিন্তু অনেক প্লাস পয়েন্ট। সো সেইভাবেই ফার্স্টে সিজিপিএটা খেয়াল রাখতে হবে, দেন হচ্ছে গিয়ে পাবলিকেশন যদি করার প্রসেস থাকে বা কোনো ওয়ে থাকে সেটা করতে হবে। দেন রেস্ট অফ দ্য থিংস যদি এক্সট্রা কোনো কারিকুলার অ্যাক্টিভিটিস করা যায় সেটা অবশ্যই প্লাস পয়েন্ট হবে। আর পাশাপাশি যেটা আরেকটা কোশ্চেন ছিল ম্যাথমেটিক্স বা অ্যাপ্লাই ম্যাথমেটিক্স এর পার্সপেক্টিভ, খুবই বলবো যে অনেক প্রমিজিং। কারণ ওদেরকে এই কনসিডার করা হয় হচ্ছে গিয়ে ডাটা সায়েন্স বা ডাটা সায়েন্সের ফিল্ডগুলাতে। তো দেখা গেছে যে বর্তমানে যে কোনো ওয়ার্ল্ডের, শুধু অস্ট্রেলিয়া না, ইউএসএ, কানাডা বা যে কোনো কান্ট্রিতে আইটি সেক্টর বা সফটওয়্যার সেক্টর বা ডাটা সায়েন্সের সেক্টরে অনেক বম্বিং বলা যায়, বললেই চলে। এইসব ফিল্ডে পাস করার পরে কেউ বসে নাই, চাকরি পাবেই, মাস্ট মানে মাস্ট, কোনো মিস নাই। ইভেন কেউ যদি আন্ডার গ্রেডে করে রেজাল্ট অতি খারাপও থাকে সে ডেফিনেটলি জব পাবে, এটা মিস নাই আর কি। অন্যান্য ফ্যাকাল্টি বা অন্যান্য ফিল্ডের তুলনায় এই ফিল্ডগুলোতে যেখানে ডাটা রিলেটেড বা মেশিন লার্নিং রিলেটেড জিনিসপত্র আছে সেখানে আসলে প্রসপেক্টিভ অনেক ভালোই বলা যায়। ধন্যবাদ রাজীব, অনেক সুন্দর কিছু ইনসাইটফুল কমেন্ট করার জন্য। আমাদের নেক্সট প্রশ্নটা করেছেন জিন্নু রাইন। ইফ এনিওয়ান ওয়ান্টস টু পারসিউ মাস্টার্স ইন অস্ট্রেলিয়া, ইজ পাবলিকেশন রিকোয়ার্ড and what documents should I keep ready? আমি অলরেডি সবই বলে অলরেডি দিয়েছি বলে দিয়েছো। আমার মনে হয় জিন্নু রাইন তোমার উচিত হবে ভিডিওটা আবার একটু দেখা শুরু থেকে, ইয়া তাহলে মনে হয় তোমার আনসারটা পেয়ে যাবে। তো এই আনসারটা আমরা, এই প্রশ্নটা আমরা স্কিপ করছি। তারপরে চলে যাচ্ছি আমরা, পরবর্তী প্রশ্ন করেছে কাজী ফারহানা। অস্ট্রেলিয়াতে স্কলারশিপ পাওয়ার জন্য কি একটি ভারী প্রোফাইল থাকতে হয় নাকি এভারেজ প্রোফাইলেও আসলে? it depends to be honest. ভারী প্রোফাইল হলো ডেফিনেটলি ইওর চান্স ইজ হাই, নো ডাউট অ্যাবাউট দ্যাট, এটা আসলে বলার কিছু নাই। বাট ওরা যখন, আমি তো বললাম যে ওরা কোন কোন স্টেপে কোন কোন ক্রাইটেরিয়াতে মার্কিং করে। আমি যদি আরেকটা ছোট্ট একটা মানে উদাহরণ দেই, ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলে কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার সেখানে হয় নাই। আমার অস্ট্রেলিয়াতে অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটিতে হয়েছে, বাট ইউনিভার্সিটি অফ নিউ ক্যাসেলে হয় নাই, ওই রাউন্ডে আর কি। তো আমার পয়েন্ট ছিল, আমার সুপারভাইজার আমাকে পরে আমি যখন মেইল করেছিলাম তিনিও বলতেছে যে তোমার পয়েন্ট হচ্ছে গিয়ে আউট অফ 20 তোমার পয়েন্ট ছিল 19, কারণ তোমার 1 পয়েন্ট মিসিং হয়েছিল, কারণ হচ্ছে গিয়ে তোমার আইএলটিএস এর মার্কটা ছিল না। আমি 19 পাওয়ার পরেও কিন্তু আমি ওখানে চান্স পাই নাই। আসলে ও যেটা বলছে আমাকে যে যখন অ্যাপ্লাই করা হয়, আমি যে ক্রাইটেরিয়াগুলো বললাম সবগুলোর বেসিসেই ওরা মার্কিং করে। সো ভারী প্রোফাইল হতেই হবে তা না, বাট একটা মিনিমাম ক্রাইটেরিয়া ওরা মেনটেন করে। লাইক 3.5 সিজিপিএ ওরা চেষ্টা করে যেটা রাখার। 3.75 হলে অনেক বেটার, আমি বলবো যে অনেক হাই চান্স থাকে। বাট 3.5 পাবলিকেশন, একটা দুইটা পাবলিকেশনের একটু জ্ঞান বা নলেজ থাকা, প্লাস হচ্ছে গিয়ে জব এক্সপিরিয়েন্স যদি থাকে, এগুলো হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি না, বাট যদি থাকে বেটার, বা টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে, কারণ এখানে এসে কিন্তু অ্যাজ এ টিএও কিন্তু অ্যাপ্লাই করা যায়, এটা কিন্তু আলাদা প্রসেস। সো যে জিনিসগুলো ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। সো ভারী প্রোফাইল হওয়াটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে ওই রাউন্ডে আর কারা কারা অ্যাপ্লাই করতেছে তার উপরে। যদি
সবারই অ্যাভারেজ প্রোফাইল থেকে ডেফিনেটলি ইউর চান্স ইজ হাই, বাট তোমার সাথে যদি আরো 5 জন হাই প্রোফাইল অ্যাপ্লাই করে তোমার চেয়েও বেশি হাইলি ক্যালিবার, তাহলে আনফরচুনেটলি তোমার চান্সটা কিন্তু তখন এমনিতেই নিচে নেমে যাবে। সো জিনিসটা ডিপেন্ড করতেছে হচ্ছে লাক প্লাস হচ্ছে গিয়ে ওভারঅল সার্কামস্টেন্স ইন দ্যাট পার্টিকুলার রাউন্ড, সেটার উপরে। ধন্যবাদ। পরের প্রশ্ন করেছে কাজী রাফসান জানি আজাদ, অ্যাডভাইজার অ্যাপ্রুভাল বিষয়টা বুঝি নাই, এটা কি প্রফেসর ম্যানেজ করা বোঝায়? এক্স্যাক্টলি, হ্যাঁ। প্রফেসর, যখন একটা প্রফেসরকে ম্যানেজ করা হয় তখন সেই প্রফেসর কিন্তু অন বিহাফ অফ ইউ একটা অ্যাপ্লিকেশন লেখে বা একটা ফর্ম সাইন করে যে আমি এই স্টুডেন্টটাকে নিতে চাচ্ছি। ও একটা সিগনেচার দিবে, ওর সেখানে ডিটেলস থাকে, সবকিছু থাকে, এবং ওই ফর্মটা তখনই অ্যাপ্রুভাল হয় যখন পার্টিকুলারলি ওই প্রফেসরটা তোমাকে বা যে স্টুডেন্টটাকে নিতে চাচ্ছে সে রিয়েলি নিতে চায়। তখন সেই ফর্মটা ও নিজে ফিল আপ করে সিগনেচার দিয়ে দেন ফরওয়ার্ড করে তোমার কাছে, দেন হচ্ছে গিয়ে সেই ফর্মটা ডিউরিং অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় অ্যাড করে দিতে হয়। ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ছাড়া অস্ট্রেলিয়াতে কারো কোনো স্টুডেন্টেরই কোনো ফর্ম জেনারেলি অ্যাকসেপ্ট করে না, জেনারেলি আমার জানা মতে আর কি। ধন্যবাদ রাজীব। পরের প্রশ্নটা খুবই বড়, আমি একটু অনুরোধ করবো তোমাকে পড়তে নিজে। অস্ট্রেলিয়াতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স কতটুকু নলেজ থাকা প্রয়োজন? একটা একটা করে দিলেও মনে হয় হয় উত্তরটা, যেহেতু তিনটা আচ্ছা, প্রশ্ন। আমি অস্ট্রেলিয়াতে সিভিল মাস্টার্স কতটুকু নলেজ থাকা প্রয়োজন? অ্যাকচুয়ালি স্কলারশিপ পাওয়ার পরে কতটুকু চ্যালেঞ্জ, স্কলারশিপ পাওয়ার পরে কিন্তু সেরকম চ্যালেঞ্জিং না। এখানে অবশ্যই বাংলাদেশের সাথে এখানকার মেইন যেটা পার্থক্য, যেটা আমি ক্লাস নিতে গিয়ে বুঝেছি, আমি তো এখন অলমোস্ট লাইক লাস্ট 2.5 ইয়ার ক্লাস নেই স্টুডেন্টদের। তো আমি যেটা ফিল করেছি, বাংলাদেশের স্টুডেন্ট অনেক ক্যালিবার, টু উইথ ডিউ রেসপেক্ট টু এইসব কান্ট্রির স্টুডেন্টগুলোকে আমি সম্মান রেখে বলতেছি, বাংলাদেশের স্টুডেন্টগুলো অনেক ক্যালিবার, যেটা আমি ফিল করি। এইসব দেশের স্টুডেন্টগুলোর মধ্যে একটা জিনিস সবচেয়ে ভালো, ভাইটাল আমি যেটা মনে করি, ওরা অনেক গ্রুপ ওয়ার্ক করে এবং প্রেজেন্টেশন স্কিল বা টিম ওয়ার্ক স্কিল ওদের অনেক বেটার, ওদের অ্যাসাইনমেন্ট স্কিল ওরা অনেক বেটার। ওরা কি করে, একটা অ্যাসাইনমেন্ট বা এই জিনিসগুলো যখন দেয় বা এইসব জিনিসগুলোতে কোর্সের মধ্যে এইসব জিনিসগুলোর পরিমাণটা থিওরিটিক্যালের তুলনায় অনেক বেশি। সো মেইন যেটা ফেস করতে হয় প্রত্যেকটা বাংলাদেশি স্টুডেন্টরা যারা অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড স্কলারশিপ হোক বা অন্যান্য যে স্কলারশিপগুলো নিয়ে আসে, সবার মধ্যে আমি যে জিনিসটা দেখি যে ডেডলাইনটা ম্যানেজ করা। দেখা গেছে যে একই উইকে 3টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, সেটা খুবই টাফ। অনেক ভাগাভাগি স্টুডেন্টরা এসেও হিমশিম খেতে হয়, রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্স লাইব্রেরিতে পড়ে থাকতে হয়, ইভেন দো ফুল ফান্ডিং স্কলারশিপ। তারপরেও ওদের পক্ষে মানে ফাইন্যান্সিয়ালি চিন্তা করা লাগে না, বাট পড়াশোনার ক্ষেত্রে ওদের অনেক সময় দিতে হয়, যেটা বাংলাদেশের মানে আন্ডার গ্রেডে আমরা আমাদের বা যারা মাস্টার্স করে বা অন্যান্য কান্ট্রিতে যারা মাস্টার্স করে বা অন্যান্য কান্ট্রি বলতে আমি বলছি বাংলাদেশে, তাদের ক্ষেত্রে এতটুক মানে প্রেশার থাকে কিনা আমার জানা নেই, বাট আমি যেটা ফেস মানে দেখেছি যে এখানে একটা স্টুডেন্টকে অনেক পরিমাণ ডেডলাইনের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা মেনটেন করা একটা স্টুডেন্টের জন্য খুবই কষ্টকর, টু বি অনেস্ট। একটা একই দিনে দেখা যায় যে 3 থেকে 4টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, এবং একটা অ্যাসাইনমেন্টের অনেক মানে কাজ থাকে, যেটা ফিল আপ করে জমা দেওয়া ডেডলাইনের মধ্যে, আদারওয়াইজ টোটালি জিরো ফেল এই টাইপের কিছু থাকে অথবা পেনাল্টি থাকে। সো এই জিনিসগুলো মেনটেন করা ফার্স্টেই বলবো আমি খুবই চ্যালেঞ্জিং। আন্ডার গ্রেড থেকে যতটুকু নলেজ আছে সেটা নিয়ে এসে কপ আপ করা খুবই টাফ, এটা আসলে বলার কিছু নাই। সো অবশ্যই খুবই টাফ। সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল কিন্তু রিসার্চ নেওয়া আছে এখানে ফেসিনি, কিন্তু আমি ফিল ওকে। সো as I said before, like যে ফিল্ডেই কাজ করতে চায় সেই ফিল্ডে এমন কাউকে খুঁজে বের করা, আমার মনে হয় এটা এখনকার যুগে মানে বের করার কোনো ব্যাপারই না। ইভেন এই আমরা যেই গ্রুপের মাধ্যমে কথা বলতেছি, এই গ্রুপে অনেকেই কারো না কাউকে খুঁজে পাওয়া যাবে ইজিলি। তো যেই ফিল্ডেই সে ইন্টারেস্টেড, সেই ফিল্ডে কোনো সিনিয়রের সাথে ফার্স্টে ডিসকাস করা, দেন হচ্ছে গিয়ে সেই অনুযায়ী সেই সিনিয়র অবশ্যই এখানে বর্তমানে যারা দেশের বাইরে থাকে, আমি পার্সোনালি মনে করি যারা দেশের বাইরে থাকে তারা অনেক কোঅপারেটিভ, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। এটা যে কান্ট্রিতে হোক, তারা চেষ্টা করে যে
যারা বাংলাদেশে থাকে তাদেরকে যতটুকু সম্ভব নিজে যে জায়গা থেকে চেষ্টা করে যে হেল্প করার। সো কেউ যদি আগ্রহ সহকারে কাউকে তার নিজের ইন্টারেস্টটা শো করতে পারে এবং দুজনের সাইড থেকে যদি রিসার্চ ইন্টারেস্টটা ম্যাচ করে যায়, অবশ্যই কিন্তু সামনে আরো ফার্দার সেটা নিয়ে কোলাবোরেশনে যাওয়ার একটা চান্স থাকে। সো সেটা কিন্তু পরবর্তীতে যখন এমএসসি তে এপ্লাই করা যাবে যা অস্ট্রেলিয়াতে, সেটা কিন্তু অনেক ভাইটাল বা একটা ভালো ভূমিকা রাখবে। সো অবশ্যই এটা ডিপেন্ড করতেছে হচ্ছে গিয়ে তোমার ইন্টারেস্ট। আমি অবশ্যই বলবো এটা ইন্টারেস্ট বা কতটুক তুমি পারবা। জেনারেলি দেখা গেছে যে পার্সোনালি আমি নিজেই বলি আমার সাথে অনেকেই কাজ করার প্রতি ইন্টারেস্ট শো করেছে, বাট আমি যেই ১ মাস যাওয়ার পরে সেই ইন্টারেস্টটা কিন্তু আর থাকে না একটা স্টুডেন্ট মধ্যে। ১ মাস যাওয়ার পরে সেই ইন্টারেস্টটা ওরা হারায় ফেলে। যে না আর খুঁজেও পাওয়া যায় না। সো এইরকম হলে কিন্তু একটা সিনিয়র বা যাদের কাছে রেসপন্স বা শো করে ওই ১ মাসই কিন্তু লস বলা যায়। সো সেই জিনিসটা যদি করে তাহলে কিন্তু কোনো লাভ কিছুই হলো না। বাট ওইখান থেকে যদি সেটা কন্টিনিউ করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে একটা ভালো পেপার বা ভবিষ্যতে রিসার্চের এটা কিন্তু একটা রিজিউমে কিন্তু এটা ইনক্লুড করা যায়। সো অবশ্যই সেটা স্কোপ থাকে, ডিপেন্ড করে হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে ইন্টারেস্ট, ইচ্ছাশক্তির উপর, ইন্টারেস্টের উপর। আর ফ্যাসিলিটি যদি বলতে চাই, এখন অনেক গ্রুপ আছে স্কলারশিপ স্কুল ভিত্তিতে, তার মধ্যে একটা বলাই যায়। এখানে কেউ যদি কোনো একটা রেসপন্স করে আমার মনে হয় যে কোনো রেসপন্সে যে কোনো মানুষ হেল্প করার জন্য এখানে প্রস্তুত আছে। সো ফ্যাসিলিটিস এর বিষয়টা না হয় নাই দিলাম, বাট ইন্টারেস্ট আর ইচ্ছাশক্তি থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আমি একটু এখানে কিছু অ্যাড করি। আমিরুল মুমিনিন যিনি প্রশ্নটা করেছেন, আমাদের স্কলারশিপ স্কুল বিডি থেকে আমরা খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা রিসার্চ মেন্টরশিপ প্রোগ্রাম শুরু করব, যেখানে রাজীবের মতো আরো স্কলাররা থাকবেন। তাদের নিজস্ব ফিল্ডের মাধ্যমে তারা যদি আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্ট বা একটা টিম বানান, যে টিমের সাথে তারা কাজ করে সুপারভিশন করে কোনো একটা রিসার্চ প্রজেক্ট দাঁড় করিয়ে হয়তো বা পাবলিকেশনের দিকে নিয়ে যাবেন। তো আপনি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং, তো আপনি আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকুন। রাজীব যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং, আমি তাকে অনুরোধ জানাবো আমাদের যে রিসার্চ মেন্টরশিপ প্রোগ্রাম আছে সেখানে জয়েন করে তার টিমটা গড়ে নেয়া। তো তখন আপনি অ্যাপ্লাই করলে দেন আপনার হয়তো বা কোনো একটা সুযোগ হতে পারে। এক্স্যাক্টলি। তো আমরা পরে তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে শান্তা দাস প্রশ্ন করেছেন, ভাইয়া অস্ট্রেলিয়াতে ফুড সায়েন্স রিলেটেড সাবজেক্টের ডিমান্ড কেমন? অবশ্যই অনেক ডিমান্ড। আমি বলবো যে কোনো সায়েন্স ডিপার্টমেন্টের যে আলাদা যে ডিমান্ড নেই তা বলবো না। ফুড সায়েন্স কিন্তু ইচ্ছা করলে অনেকটা ব্রাঞ্চের সাথেই ইনকর্পোরেট হতে পারে, লাইক মাইক্রোবায়োলজি, দেন ফার্মেসি, প্লাস হচ্ছে গিয়ে আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মাইক্রোবায়োলজি মানে বায়োলজিক্যাল রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে ইজিলি ইনকর্পোরেট হতে পারে। এবং অস্ট্রেলিয়াতে ২-৩টা ফিল্ড খুবই মানে ফান্ডিং নিশ্চিত বলা যায়। একটা হচ্ছে এগ্রিকালচার, বায়োলজিক্যাল ফিল্ড, প্লাস হচ্ছে গিয়ে মাইনিং। এই ফিল্ডগুলোতে ওরা ফান্ডিং হবেই হবে, মিস নাই, এটা বলা যায়। সো আপনি যেহেতু ফুড সায়েন্সে আছেন আপনার চান্স অনেক বেশি। জাস্ট পার্টিকুলারলি ফুড সায়েন্সই খোঁজা লাগবে তা এমন কিছু না। একটু আশেপাশে ডানা পালা একটু খুঁজবেন, লাইক বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো যেটার সাথে একটু ম্যাচ করে, দেন ইউ উইল গেট ইজিলি ফর শিওর। আমি বলতে পারি, এই গ্যারান্টি আমি দিতেছি, বাট আপনাকে চেষ্টা করতে হবে আর একটু আশেপাশে খুঁজে করা লাগবে। মিশা বিল্লা প্রশ্ন করেছেন, মাস্টার্সের জন্য কি প্রফেসর ম্যানেজ করতে হবে? অফকোর্স, এটা তো ম্যান্ডেটরি সব জায়গাতেই। আর যদি কেউ যদি নিজের ফান্ডিং এ আসতেছে সেটা অন্য বিষয়, বাট অস্ট্রেলিয়াতে ফান্ডিং আসতে চাইলে অবশ্যই তো প্রফেসর ম্যানেজ করা ম্যান্ডেটরি। অস্ট্রেলিয়াতে মনে হয় দুই ধরনের মাস্টার্স রয়েছে, একটা কোর্স ওয়ার্ক ভিত্তিক আর একটা রিসার্চ আর হচ্ছে ভিত্তিক। রিসার্চ ভিত্তিক, হ্যাঁ। বাট কোর্স ওয়ার্কের ক্ষেত্রে মনে হয় না দরকার হয়, কোর্স ওয়ার্কে ডাইরেক্ট অ্যাপ্লাই করলেই হয়ে যায়। বাট আমি কিন্তু যেটা ওখানে কিন্তু স্কলারশিপ নেই কোর্স ওয়ার্ক। না না না, ওইখানে স্কলারশিপ নেই। অস্ট্রেলিয়াতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সিচুয়েশন কেমন? এটাও কাইন্ড অফ ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ম্যানেজমেন্ট এই রিলেটেড। সো অবশ্যই সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়াতে আমি আগেও বলেছি যে বিজনেস ফ্যাকাল্টি বা ম্যানেজমেন্ট ফ্যাকাল্টি বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এই রিলেটেড ফ্যাকাল্টিগুলোর অনেক ভ্যালু দেয়, কারণ ওদের পুরা সেক্টরটাই বলা যায় যে ওদেরকে বেশ প্রায়োরিটি দেয় কম্পারেটিভলি টেকনিক্যাল ফিল্ডের তুলনায়। সো অবশ্যই ভ্যালু আছে,
প্লাস থেকে যদি পার্টিকুলারলি কোনো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমার মনে হয় না কোনো কোর্স আছে, পার্টিকুলারলি কোনো ডিসিপ্লিন আছে, তো এই ক্ষেত্রে হয়তো বা অ্যাপ্লাই করতে হবে লাইক কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ম্যানেজমেন্ট, বা এই সাবজেক্টগুলোতে ফোকাস করে অ্যাপ্লাই করতে হবে, অথবা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, সো অর সাস্টেনেবল ম্যানেজমেন্ট। ওরা রিসেন্টলি এটা খুবই ফোকাস করতেছে গ্লোবালি, সাস্টেনেবল এনভায়রনমেন্টাল রিলেটেড। সো ওই ফিল্ডে যদি কেউ অ্যাপ্লাই করতে চায় বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থ্রুতে বা ওই সাবজেক্ট রিলেটেড, অনেক চান্স আছে আমি বলবো, কারণ এবং জব ফিল্ডও বেশ ভালো বলা যায়। মিশাবিল্লাহ আরেকটি প্রশ্ন করেছেন, অস্ট্রেলিয়াতে সেন্ট্রালি ফান্ডিং হয় না? অস্ট্রেলিয়াতে টোটাল ফান্ডিংটাই হয় সেন্ট্রালি। এটা যদি বলতে চাই, আরটিপি স্কলারশিপটাও সেন্ট্রালি দেওয়া হয়। এই কারণেই দেখা গেছে যে এখানে আসার পর যদি কেউ মনে করে যে আমি সুপারভাইজার আন্ডারে চাকরি করব না বা আমি পিএইচডি করব না, আমি সুপারভাইজার চেঞ্জ করে ফেলবো, সেটাও সম্ভব। এবার আমার সুপারভাইজার পর্যন্ত আমাকে অফার দিয়েছিল, তোমার যদি ভালো না লাগে তুমি অন্য ইউনিভার্সিটিতে চলে যেতে পারো, কারণ যেহেতু তোমারটা আরটিপি স্কলারশিপ। সো আরটিপি স্কলারশিপ রিলেটেড যে কোনো ইউনিভার্সিটিতে ইন দ্য মিনটা আসার পরেও চেঞ্জ করা পসিবল। বাট আরটিপি বাদে লাইক আরটিপি ইন্ডাস্ট্রি অথবা প্রফেসরের ফান্ডিং ইন্ডাস্ট্রি, এগুলো হলে অবশ্য সম্ভব না। বাট আরটিপি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বা আরটিপি ইউনিভার্সিটি হলে সম্ভবত না, মাস্ট বি চেঞ্জ করা পসিবল, সুপারভাইজার ম্যানেজ করা পসিবল, চেঞ্জ করা পসিবল, প্লাস ইউনিভার্সিটি চেঞ্জ করা পসিবল। এটা ডিপেন্ড, মানে এটা এই সুবিধাটা আছে। সো এটা টোটালি সেন্ট্রাল ফান্ডিং, নট সুপারভাইজার ফান্ডিং। সুপারভাইজার ফান্ডিং হলে সেটা আলাদা বিষয়, লাইক ইন্ডাস্ট্রি পার্টনারশিপ অর আদার থিংস। ধন্যবাদ রাজীব। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। দর্শকবৃন্দ অনেকখানি সময় দিয়েছে রাজীব আমাদেরকে, এবং প্রশ্ন উত্তরগুলো অনেক ধৈর্য ধরে সহকারে সে দিয়েছে। তো আপনারা যারা দেখেছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতটা সময় আমাদের সাথে থাকার জন্য, এবং রাজীবকে আমি ধন্যবাদ জানাচ্ছি এতটা ইনফরমেশন আমাদেরকে দিয়ে যাওয়ার জন্য আজকে। তো আমরা ইনশাল্লাহ নেক্সট কোনো এপিসোডে আরেকজন স্কলারকে নিয়ে হাজির হব আপনাদের সাথে স্কলার টকে। তো ততদিন ভালো থাকবেন, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ ভাইয়াকেও, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে এরকম প্ল্যাটফর্মে কথা বলতে আসলে ভালোই লাগে, সবাই খুবই ট্যালেন্টেড মানুষ, সে তুলনায় আমি আসলে কিছুই না। বাট সবার উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলবো, আসলে এখানে কিন্তু ভাইয়া কিন্তু যেই গ্রুপটা করেছে এটাতে কিন্তু অনেক কিছু ইনফরমেশন আছে, যতটুকু ভাইয়ার সাইড থেকে যতটুকু দেওয়ার চেষ্টা করেছে, বা যারা স্কলাররা আসে সবাই কিন্তু তাদের বেস্টটাই বলার চেষ্টা করে, জাস্ট শুধুমাত্র যারা আসতে ইচ্ছুক তাদেরকে একটু হেল্প করার জন্য। সো আমি পার্সোনালি বলবো যাদের আসলে ইচ্ছা আছে তারা যেন ডেডিকেটলি লেগে থাকে, গিভ আপ না করে। আর ইচ্ছা থাকলে অবশ্যই কোনো না কোনো একদিন হয়তো বা কোনো না কোনো দেশে যাওয়া পসিবল, কারণ ইচ্ছার উপরই মেইনলি সবকিছু ডিপেন্ড করে। ইনফরমেশন গেইন করা যায় ঠিকই, বাট এটা ইনফরমেশনগুলো নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে সেই জিনিসটাকে প্রয়োগ করে সামনে আগানোটাই হচ্ছে ডিফিকাল্ট টাস্ক। সেই জিনিসটা আসলে আমি আশা করব যারা আজকে অ্যাটেন্ড করেছে তারা অবশ্যই সেটা মেনটেন করবে। অলরেডি সবাই কিন্তু এক ধাপ এগিয়ে, যেহেতু তারা অ্যাটেন্ড করছে দ্যাট মিনস তাদের ইচ্ছা শক্তি আছে। বাট নাও সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় না, আর একটু নিজেদেরকে ঝালিয়ে নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আল্লাহ।